জেবি প্রোডাকশন হাউসের তৃতীয় তলায় অবস্থিত এক বিশাল ভিআইপি রুম। বাইরে হয়তো সিনেমার ট্রেইলার নিয়ে আলো উল্লাস চলছে, কিন্তু ভেতরে এই রুমে চলছে আরেক গল্প। দেয়াল জুড়ে গাঢ় কাঠের প্যানেলিং, উপরে ঝুলছে নরম সোনালি আলো। মেঝেতে মোটা কার্পেট, ঘরের মাঝখানে চওড়া সোফাগুলো অর্ধবৃত্তে সাজানো, মাঝখানে নিম্ন টেবিল। সোফাগুলোয় বসে দেশের ক্ষমতাধর ব্যক্তিবর্গ। মাঝের নিম্ন টেবিলে ক্রিস্টালের গ্লাসে বিভিন্ন রকমের নামি দামি ওয়াইন, গ্রে গুজরম, পেরিগনব্লু লেবেল, ম্যাকালান। সোফিয়া জাওয়ান বড় একখানা সোফায় একাকী বসে। হাতে হুইস্কির গ্লাস, বরফ গলা শুরু করে দিয়েছে ইতিমধ্যে। রুমের সবচেয়ে বড় আসনখানা নির্ধারিত, জে বি কিং আর্যের জন্য, যে এই মুহূর্তে অনুপস্থিত। পাশের সোফাতে রয়েছে আলী মির্জা। সামনের বড় আসন দুটি দখল করে আছে হানিফুল ইসলাম ও আতিকুর রহমান। এছাড়াও চারদিকে আরও অনেক ছোট বড় ডিরেক্টর, প্রযোজক, মাফিয়া, গ্যাংস্টার যারা আন্ডারওয়ার্ল্ডের সাথে জড়িত। হানিফুল ইসলাম, আতিকুর রহমান ও বড় বড় ব্যক্তিবর্গের পাশে কম বয়সী মেয়েরা বসে, যাদেরকে তারা বারবার অযাচিতভাবে স্পর্শ করছে। কত হবে মেয়েগুলোর বয়স, 17 কিংবা 18। পরনের পোশাক এতটা ছোট যে শরীরে প্রতিটা ভাতারা চিহ্ন স্পষ্ট। কেউ এখানে ইচ্ছা করে এসেছে তো কাউকে জোর করে আনা হয়েছে। বাস্তবতার কাছে তারা হেরে গেলেও মুখের মেকি হাসি এক মুহূর্তের জন্য সরে যায়নি। রানা একটু পর এসেছে সাথে একটা মেয়ে নিয়ে। এতক্ষণ ওই মেয়ের সাথেই ছিল, শেষবারের জন্য মেয়েটির অধরে অধর ডুবিয়ে ছেড়ে দিল। গিয়ে বসে পড়ল আলী মির্জার পাশে। বসেই একের পর এক হুইস্কির বোতল খালি করাই ব্যস্ত হয়ে পড়ল। তার বাবা আটকানোর জন্য ওর হাত ধরতেই ঝাড়া মেরে সরিয়ে দিল ওনার হাত। লিভ মি ড্যাড। সে সম্পূর্ণ মাতাল হয়ে গিয়েছে। ড্যাড, আমার ওই ধানিলঙ্কাকে লাগবে, এক রাতের জন্য হলেও। আলী মির্জা ছেলেকে কোন মতে সামলিয়ে সবার দিকে একটা হাসি উপহার দিয়ে ফিসফিস করে বলল, হ্যাঁ হ্যাঁ, সাথে আরও 100টাকে এনে দেব। আমার 100টা পরে লাগবে, আগে ওকে লাগবে। আচ্ছা চুপ করে বসে থাক, এনে দেব। ওই মেয়ের জন্য আমি লোক লাগিয়েছি। আলী মির্জা ছেলের সাথে কথা সেরে সোফিয়ার দিকে তাকান। সোফিয়া এবারের চালানে 100টা মেয়ে কম ছিল। আর বাচ্চাগুলো ঠিকমতো ছিল না, সবগুলো সাতের ঊর্ধ্বে ছিল। সোফিয়া নিজের ঠোঁটের হাসি বজায় রেখে শক্ত কণ্ঠে শুধালো, আমি আরও 2টা বেশি পাঠাবো, আর বাচ্চার ব্যাপারটা পরের বার ঠিক হয়ে যাবে। সোফিয়া, এই কারণেই তুমি ক্ষমতার শীর্ষে। পাশ থেকে হানিফুল ইসলাম এবার মুখ খুললেন। এটা আপনি দেখেই এখানে বসে ভারত ও বাংলাদেশের আন্ডারগ্রাউন্ডের ক্ষমতা ধরে রাখতে পেরেছেন। সোফিয়ার মুখের হাসি চওড়া হলো। হাতে থাকা গ্লাসখানা ঘুরিয়ে নিজের গলা ভিজিয়ে নিলেন। যারা নিয়ন্ত্রণ করতে পারে তারাই ক্ষমতার শীর্ষে থাকতে পারে। কিন্তু সোফিয়া, আমি শুনেছি, আন্ডারওয়ার্ল্ডে ব্ল্যাক হান্টার নামে কোন নতুন গ্যাংস্টার বশ এসেছে। তুমি হয়তো জান না, ভারতের 50% হিল এবার তার হাতে। পলিটিক্যাল পার্টির লোকেরা তার সাথে হাত মিলাচ্ছে নিজেদের চেয়ার বাঁচানোর জন্য। তার মানে বুঝতে পারছো তো সোফিয়া? বাক্যখানা শুনতাই সোফিয়ার মাথায় ধপ করে আর তারা চিহ্ন গুণ জ্বলে উঠল। সেই নিজে এই ব্যাপারে 2 দিন আগেই জেনেছে। অনেক লোকও লাগিয়েছিল, বাট কিছুই খুঁজে পায়নি এই ব্যাপারে। সে মুখ খুলে কিছু বলার আগেই আতিকুর রহমান বলে ওঠে, আমাদের জেবি কিং কোথায়? সোফিয়া নিজের রাগটুকু সংবরণ করে নিল। উনি জানেন কখন কি করতে হয়। এখন সবার সামনে কিছু বলা মানে নিজেরই ক্ষতি করা। শান্ত স্বরে আওড়ালে, রণ একটা ইম্পর্ট্যান্ট কাজে আছে। রণ আসার আগে আপনারা এগুলো দেখুন। সোফিয়া হাতের ইশারা করতেই সাথে সাথে মেয়েগুলো সব বেরিয়ে গেল এবং তার বিশ্বস্ত অনুচর আরব বংশোদ্ভূত আব্বাস এগিয়ে আসে। সে এতদিন আন্ডারগ্রাউন্ডে ছিল, কালকেই এসেছে। হাতে কয়েকটি প্যাকেট, এগুলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী ড্রাগসগুলোর মধ্যে অন্যতম। এলএসডি, এমডিএমএ, ফেন্টানিল, কার্ফেন্টানিল, ক্রিস্টাল মেথ। আর যে ভেন্যুতে এসে চারপাশ পর্যবেক্ষণ করে নিয়েছে অনেকবার। কিন্তু না সানাকে কোথাও দেখা যাচ্ছে, না সাথে ওই 12 ভাতারি কেউ না। তার মানে নিশ্চিত এই মেয়ে ওই ছেলের সাথে আছে। মুহূর্তে আর্যের মাথায় রাগ চড়ে গেল। সে সামনে পা বাড়ানোর আগেই কেউ তার কাঁধে হাত রাখে। পিছন ফিরতেই তার হাসি চওড়া হলো। সামনের মানবের কাঁধে চাপড় মেরে বলে ওঠে, হেই রিজভি, তোর এত লেট? আর্যের সামনে দাঁড়িয়ে থাকা মানব হলো তার একমাত্র কলেজ বন্ধু ডাক্তার রিজভি। উজ্জ্বল শ্যামরাঙ্গা রিজভি করুণ স্বরে বলে ওঠে, তুই জানিস ডাক্তার হওয়া সবচেয়ে কঠিন কাজ, আর যখন কোন সাইক্রিয়েটিস্ট হবি সেটা আরও কঠিন। এখন এটা বল ভাবি কোথায়? তাদের কথার মধ্যেই জ্যাক আসে আর্যের কাছে। বসো লেডি, আপনাদের অপেক্ষায়। চল আগে ওদিকটা দেখি, পরে কথা হবে। জ্যাক, তুমি আগে সানা কোথায় তা দেখে আসবে।
তারা দুজনেই চলে গেল সেই ভিআইপি রুমের উদ্দেশ্যে। জেবি প্রোডাকশন হাউজের দ্বিতীয় তলায় আলো আধারির মাঝে সানা দাঁড়িয়ে। সে এখনও বশীভূত। সামনে থাকা মানবের হাতে একটা ইনজেকশন। সে এটাকে খুলছে আর নিজের যান্ত্রিক আওয়াজ বের করছে। ইউ নো হোয়াট বেবি গার্ল, এই অরাজকতার খেলায় সবচেয়ে ইনোসেন্ট প্লেয়ার হলে তুমি। যে বিনা দোষে এমন একজনের সাথে জড়িয়েছ যে কিনা একটা নরতারা চিহ্ন খাদক, হিংস্র যা তারা চিহ্ন নোয়ার। আর ওই জানোয়ারটার একমাত্র দুর্বলতা তুমি। জানতো ও অনেক চেষ্টা করেছে নিজের দুর্বলতা লুকাতে। কিন্তু ব্যর্থ হয়েছে সে। তাই তোমাকে কষ্ট পেতে দেখলে গলা কাটা মুরগির মতো ছটফট করবে ওই জানোয়ারটা। আর আমি বোঝাবো। হাত দিয়ে তার বুকের বাম পাশে ইশারা করে। এখানে থাকা মানুষটা কষ্ট পেলে নিজেকে কতটা ব্যর্থ মনে হয়। এই ক্ষমতা, এই সাম্রাজ্য সবকিছুই তুচ্ছ মনে হয়। তার জন্য তোমাকে কষ্ট পেতেই হবে। মাস্টার হাতের ইনজেকশন খানা একটু পুশ করতেই পিছন থেকে একটা বিকট শব্দ হয়। মুহূর্তে সানা হিপনোটাইজ থেকে ছিটকে বাহিরে আসে। মাস্টার আওয়াজ হওয়ার সাথে সাথেই সরে গিয়েছে। সানা বড় বড় শ্বাস নিয়ে মাথা চেপে ধরে বসে পড়ে। একে তো প্রথমবার তাকে হিপনোটাইজ করা হয়েছে, তার উপর এতক্ষণ। কিতকাল পর তার কাঁধে কারো হাত স্পর্শ অনুভূত হতেই সে পিছন না ফিরেই কাঁধে থাকা হাত ধরে পা ঘুরিয়ে ফেলে দিল। পিছনের ব্যক্তির শরীর ঘুরল, মাধ্যাকর্ষণ হারালো, আর এক নিঃশ্বাসে মাথার ওপর দিয়ে উল্টে পড়ল মাটির বুকে, নিঃশব্দে শুয়ে পড়ল পরাজয়ের ভঙ্গিতে। সানা হাত ছেড়ে গর্বিত ভঙ্গিতে দাঁড়াতেই তার কানে আসে সামনের মানবের ব্যথাতুর শব্দ। গেল, 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 আব্বে আমার না হওয়া বউ, না করা বিয়ে, সাথে থাকা কোমর সব গেল। সানা চোখ বড় বড় করে সামনে তাকাতেই নজরে আসে এসপি মেঝেতে চিটপটাং হয়ে। সে তাড়াতাড়ি এগিয়ে গেল সেদিকে। চিন্তিত স্বরে বলে ওঠে, এসপি তুই পড়ে গেলি কিভাবে? এসপি বাকরুদ্ধ, না মানে এখন তার কি বলা উচিত? এই মেয়ে নিজেই ফেলে দিয়ে জিজ্ঞেস করছে তাকে। ইয়ে মানে সারাক্ষণ পার্টিতে দাঁড়িয়ে থেকে আমার বোরিং লাগছিল, তাই ভাবলাম একটু মেঝেতে গড়াগড়ি খাই। তুই চিন্তা করিস না, আমি ইচ্ছা করেই পড়ে গিয়েছি। আরে ধুর, আমি বোঝাতে চেয়েছি তুই এখানে এসেছিস কিভাবে। বিপদ খুঁজতে খুঁজতে এসেছি। অনেকক্ষণ শান্তিতে ছিলাম, তাই ভাবলাম তোকে খুঁজে নিয়ে আসি। তুই তো হাত ধুতে গিয়ে একদম পুরো মনে হচ্ছে স্বর্গের ওয়াশরুমে চলে গিয়েছিস। ওইদিকে ব্রো তোকে খুঁজছে। আরে আমি কি বলবো, বাথরুমে ওই রান। বাক্য খানা বের করতে পারল না রমণী, আর তার আগেই থেমে গেল। ওই কি, কিছু না, তুই ছোট মানুষ বুঝবি না, এখন উঠে আয়। সানা নিজের হাতখানা বাড়াতেই এসপি গর্জে ওঠে। তুই একদম আমার কাছে আসবি না, দূরে থাক। একে তো তুই আমার হবু হবু বিয়ে নিবু নিবু করে দিয়েছিস, তার উপর ছোটবেলা থেকেই তোর এই উল্টাপাল্টা কুংফু ক্যারাটে আমার উপরে তুই ট্রাই করে আমার দুই বার হাত ভেঙে ফেলেছিস। এবার কোমর ভেঙে একবারে প্রতিবন্ধী বানিয়ে দে, তারপর আমি রাস্তার পাশে থালা নিয়ে বসে বলবো। যে বিপদ খুঁজতে চান সে কটকটির ঠিকানায় চলে যান। আরে আমি ইচ্ছা করে করেছি নাকি? আমি ভাবলাম কেনাকে। তোর ভাবনা তোর কাছে রাখো। আর তুই এখানে কি করছিস, এই অন্ধকারে? ওখানে তো নো এন্ট্রির সাইনবোর্ডও ছিল, যেটার সাথে ধাক্কা লেগে আমি ওখানে আরেকবার পড়েছি। বুঝতে পারছি না জীবন আমাকে এত ধাক্কা কেন খাওয়াচ্ছে। সানা ভাবুক চিত্তে বলে ওঠে, আমি নিজেও জানি না আমি এখানে কিভাবে এসেছি। এসপি কপালে ভাঁজ পেলে তার দিকে তাকালো। না মানে আগে তো তোর একটু পরে ভুলার রোগ ছিল, এখন কি এটার আপডেট হয়ে 2-3 সেকেন্ড পরেই ভুলে যাস? আরে জমানা আপডেট হচ্ছে, অভ্যাস তো আপডেট হবে তাই না? তুই এখন উঠে আয়, চল ভেন্নুতে চল। এসপি উঠে হাত ছাড়া দিয়ে দাঁড়ায়। দুজনে চলে যায় নিচে। তারা যাওয়ার সাথে সাথেই অন্ধকার থেকে বেরিয়ে আসে মাস্টার। তার কাজ অসফল হওয়াতে সে রাগে জোরে একটা থাবা বসিয়ে দেওয়ালে। পর মুহূর্তে দূরে থাকা সেই ইনজেকশনের দিকে নজরে যেতেই নজরে আসে ইনজেকশন একটু খালি। তার মুখে আবার হাসি ফুটে উঠল। বেবি গার্ল, ইট শ এনাফ ফর ইউর নাইটমেয়ার্স। ভিআইপি রুমের আলোচনা সর্বশেষে হানিফুল ইসলাম প্রস্তাব দেন। মিসেস সোফিয়া, আমি আপনার নতুন বিজনেসে 40% ইনভেস্ট করতে রাজি, কিন্তু তার পরিবর্তনে আমারও কিছু চাই। আগে বলুন, আর্যের এদিকে কোন ভ্রুক্ষেপ নেই। পাশে থাকা রিজভীর তার সাথে কিছু একটা নিয়ে কথা বলছে। সোফিয়া, আমার আজকের জন্য পার্টির সবচেয়ে সুন্দর হুড়পড়িটাকে চাই। কথাটা শুনতেই আর্যে তার দিকে ভ্রু কুঁচকে তাকালো। সোফিয়া একটা হাসি দিয়ে বলে ওঠে, হুড়পড়ি কে? আপনি একবার শুধু নাম বলুন। আর কে? আর্যের নতুন মুভির ওই ডিজাই। বাকিটা মুখ দিয়ে তার আর বের হলো না। তার আগেই আর্যে যন্ত্রমানবের মতো তার কলার ধরে মুখে একের পর এক সিংহের মতো থাবা বসিয়ে দিল। আর মুখ থেকে বের হলো, কুত্তা তারা চিহ্ন বাচ্চা, হারামির তারা চিহ্ন বাচ্চা,
তোর সাহস কিভাবে হলো ওর দিকে কুদৃষ্টিতে তাকানোর? তুই কার দিকে নজর দিয়েছিস জানিস? শুও তারা চিহ্ন রের বাচ্চা, আজকে আমি তোর চোখ উপড়ে ফেলব। আরজে হুশ জ্ঞান হারিয়ে হানিফুল ইসলামকে মারতে থাকল। হানিফুল ইসলামের গার্ডগুলো পিছন থেকে এগিয়ে আসে। তারাও আরজেকে আটকাতে পারছে না। সোফিয়া ইশারা করতেই মুসাব ও আব্বাস এগিয়ে যায়, সাথে রিজভি ও জ্যাক। চারজন মিলে আরজেকে ছুটিয়ে আনতে পারছে না। আরজের শরীরে যেন অসুরের শক্তি চলে এসেছে। রিজভি জানে আরজেকে কিভাবে শান্ত করতে হয়, তাই তার কানে ফিসফিস করে বলল, কি করছিস কি এয়ার? চারপাশে দেখেরা একবার জানতে পারলে মেয়েটাকে মেরাই ফেলবে। রিল্যাক্স, কাম ডাউন। মুহূর্তে আরজে কিছুটা শান্ত হয়ে আসে। রিজভি ও জ্যাক তাকে নিয়ে চলে যায়। হানিফুল ইসলামের অবস্থা খারাপ, তার নাকে মুখে রতারা চিহ্নত। আর একটু হলেই তার জান ফুরুতো হয়ে যেত। তাকে তার গার্ডগুলো এগিয়ে এসে হসপিটালে নিয়ে যায়। তারা যেতেই সোফিয়া পরিস্থিতির সামাল দেয়। কিন্তু চারপাশে থাকা শকুনের দলগুলো যা বুঝার বুঝে গিয়েছে। তারা যে বিকিংকে কখনো এতটা রেগে যেতে দেখেনি। এমন মনে হচ্ছে তারা যেন আর্যের রাগ নয়, কোন খাজানা খুঁজে পেয়েছে। সামনে থাকা মুখোশধারী মানুষগুলোর ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। সোফিয়া হাতের ইশারায় আব্বাসকে কাছে ডাকল। আজকের পার্টির পরেই ওই মেয়ের কাহিনী খতম করে দেবে, আমি যেন ওকে আর দ্বিতীয়বার না দেখি। জি লেডি, বলে আব্বাস চলে যায়। আধা ঘন্টা পর আরজে বারের ভিআইপি কর্নারে বসে, সাথে রিজভি। তার এখন মনে হচ্ছে সে রাগের মাথায় কোন ভুল করে ফেলেছে। ওখানে থাকা হায়নার দলগুলো নিশ্চয়ই সানার পেছনে পড়বে। একটু পর আয়ান তার কাছে আসে। স্যার ম্যাম, ওই ইচড়েপাকা ছেলেটার সাথে হাসছে। এমনিতেই আরজের মাথায় রাগ চড়ে আছে, তার ওপরে সানাকে এসপির সাথে দেখে তা দ্বিগুণ হয়ে গেল। সে এগিয়ে যাওয়ার আগেই রিজভি তার হাত ধরে ফেলে। কি করছিস কি এয়ার? এমনিতেই তোর জন্য মেয়েটার লাইফ রিক্সে, তারপর যদি এখন তুই ওর কাছে যাস তাহলে সবার সন্দেহ সত্যিতে পরিণত হবে। আর যে একটা লম্বা শ্বাস টেনে নিয়ে নিজেকে সংবরণ করে নিল। জ্যাকের দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে আদেশ ছুড়ে, জ্যাক, ওই 12 ভাতারিকে গুলি দিয়ে উড়িয়ে দাও। বসো সবার সামনে। আরে এয়ার চিপা চাপায় নিয়ে, এর সানডে মানডে ক্লোজ করে দে না। দূরে থাকা এসপি নজর ঘুরাতেই মিলিত হয় একজোড়া খেয়ে ফেলার দৃষ্টির সাথে। মুহূর্তে একটা ঢোক গিলে সানার দিকে ফিরে বলে ওঠে, মা জননী, দেখুন আপনার জাওরা জামাই কিভাবে তাকিয়ে আছে শকুনের মতো। মনে হচ্ছে আমাকে কাঁচা গিলে খেয়ে ফেলবে। উইদাউট ওয়াটার। আপনি থাকুন, আমি একটু মঙ্গল গ্রহ থেকে ঘুরে আসি। এই বলে সে চলে যায় একপাশ। সারহাদ কিছুক্ষণ পর ভেন্নুতে আসে। হাতে একটা আইস ব্যাগ। সে জানে সানার হাতে যেটা ফেলেছে সেটা তুলতে তার ভীষণ কষ্ট হবে। সেই কষ্ট লাঘব করার জন্যই এই আইস প্যাক। নজর ঘুরাতেই দৃষ্টি পড়ে রমণীর উপর। তার মুখের হাসি চড়া হলো, এগিয়ে গেল সেদিকে। অদূরে দাঁড়িয়ে থাকা আয়ানের নজর পড়ে সারহাদের উপর। পাশে আরজে বসে একের পর এক ড্রিঙ্ক খালি করেই চলছে। স্যার, সামনে দেখুন। আরজে চোখ বন্ধ রেখেই বলল, এখন আবার কোনটা এসেছে? স্যার, এক ভাইকে তো গুলি দিয়ে উড়িয়ে দিলেন, কিন্তু এখন আরেক ভাই এসেছে। আরজে তড়িৎ গতিতে পিছন ফিরে তাকায়, নজরে আসে সারহাদ সানার দিকে একটা আইস প্যাক এগিয়ে দিচ্ছে। তার হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। চোখের শিরা ফুলে উঠেছে। কিছু না ভেবেই এগিয়ে যাবে এমন সময় আবার ও রিজভি তাকে ধরে ফেলে। ইয়েয়ার, আবার তুই শুরু হয়ে গিয়েছিস, বসো এখানে। রিজভি তাকে জোর করে বসিয়ে দিল। আরজে বড় বড় শ্বাস নিয়ে নিজেকে সংবরণ করে জ্যাকের দিকে তাকিয়ে রুক্ষ স্বরে আদেশ ছুড়ে, জ্যাক, এটাকে পারতারা চিহ্ন মানবিক বোমা দিয়ে উড়িয়ে দাও। সাতারা চিহ্ন লা, চারদিকে এত মৌচাক থাকতে সব মৌমাছিগুলোর নজর শুধু আমার একান্ত মৌচাকেই কেন? পাশে থাকা রিজভি দুষ্ট স্বরে বলে ওঠে, হতে পারে তোর মৌচাকের ম। আর বলা হয়ে ওঠল না রিজভির, তার আগেই তার মুখে পড়েছে আরজের ঘুষি। আরজে আরেকটা দেওয়ার জন্য হাত তুলতেই রিজভি 2 হাত দূরে চলে গেল। ইয়েয়ার, আম জাস্ট জোকিং, ইট স আ জোক। আরজে তার দিকে করা দৃষ্টি নিক্ষেপ করে আবার বসে পড়ে। রিজভি মনে মনে বলে ওঠে, সাতারা চিহ্ন লা, অল্প বয়সে বউয়ের জন্য পাগল হয়ে গিয়েছে। আয়ানের কাপল ডান্সের অ্যানাউন্সমেন্টের সাথে সাথেই সবাই নিজের পার্টনার খোঁজা শুরু করে দিয়েছে। এসপি কিছু না ভেবেই সানিতার দিকে এগিয়ে যায়। ঈশানী এগিয়ে যায় আরজের দিকে, অন্যদিকে রিয়ানা এগিয়ে আসে সারহাদের দিকে। কিন্তু সারহাদ সবকিছু ছাড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে যায় সানার দিকে। দূরে দাঁড়িয়ে থাকা আর যে এই দৃশ্য দেখে তার যেন পায়ের রতারা চিহ্ন তো মাথায় উঠে গিয়েছে। সে এগিয়ে আসার আগেই সারহাদ হাত বাড়িয়ে দিল সানার দিকে। Simran, let me be your dance partner.
অর্ধবৃত্তাকার কালো কাচের পার্টিশনে ঘেরা বারের ভিআইপি কর্নারের ভেতরের চওড়া সোফাগুলো গভীর কালো ভেলভেটে মোড়া, সামনের লো টেবিলগুলো গাঢ় মার্বেলের, তার উপর নিখুঁতভাবে সাজানো ক্রিস্টালের গ্লাস, বরফভর্তি বালতি, আর নামি দামি ওয়াইন। সেই কর্নারের সবচেয়ে বড় আসনখানা দখল করে আছে আরজে ও রিজভি। রিজভি তাকে বারবার নিষেধ করছে আর ড্রিঙ্কস না করতে, কিন্তু আরজে যেন কানেই তুলছে না। তার দৃষ্টি দূরে দাঁড়িয়ে থাকা রমণীর হাতের দিকে, যেখানে চেপে ধরে আছে সারহাদের দেওয়া আইস প্যাকটা। সারহাদকে ওই সময় আয়ান কথা বলার বাহানায় নিয়ে গিয়েছে কোথাও। রিজভি এবার আবার অনুনয়ের সুরে বলে ওঠে, স্টপ ইট ইয়ার, এখনো ট্রেইলার রিলিজ হয়নি। হবার পর তোকে মিডিয়ার সামনে যেতে হবে। আর এত হাইপার হচ্ছিস কেন? ইটস জাস্ট আ আইস প্যাক। প্রত্যুত্তর এলো অন্য পাশের মানবের গম্ভীর স্বর। আই কুড ফিল দ্য ট্রেস অব অ্যানাদার ম্যান টাচ দেয়ার। অদূরে দাঁড়িয়ে থাকা বেখেয়ালি সানা সারহাদ নজরে না আসতেই রেখে দিয়েছে আইস প্যাক। সে নিতে চায়নি, তারপরও সারহাদ জোর করে তাকে দিয়েছে। সে না করার আগেই আয়ান চলে এসেছিল। রিজভি আবারও তার দিকে তাকায়। আমার মনে হচ্ছে তুই ওর সাথে অনেক বেশি অবসেস হয়ে পড়েছিস। বিষাদ হাসল আরজে। ইউ নো দ্যাট রিজভি, ইটস বিন 14 ইয়ার্স, এন্ড শি নোজ নাথিং। আমি অনেক চেষ্টা করেছি ওর থেকে দূরে থাকার, ওকে এসবে না জোরানোর, কিন্তু আমি ব্যর্থ, বারবার ওর কাছে গিয়েই আটকে পড়ছি। তোর এবার ওকে সত্যিটা বলা উচিত। কি বলবো আমি ওকে, যে আমার মধ্যে একটা হিংস্র দানব আছে যে শুধু তারা চিহ্ন তোকেই চিনে। এটা না বল, অন্তত এতটুকু বলতেই পারিস, তুই সব সময় ওর সাথে ছায়ার মতো ছিলি। এমনকি ওর তার বাক্য সম্পন্ন হওয়ার আগেই আরজে তাকে থামিয়ে দিল। এইসব ছাড়, এখন এটা বল, ঈশানীর কন্ডিশন কেমন? অনেকটা ডেভেলপ করেছে, এমন থাকলে 6 মাস পর ওর অপারেশন করা যাবে। আচ্ছা, তুই কি ঈশার ব্যাপারটা নিয়ে এখনো গিল্টি ফিল করছিস? আরজে টপ্ত স্বরে আওড়ালো, ওর ভাইয়ের তারা চিহ্ন আমার কারণে হয়েছে। রিজভি তার কাঁধে একটা হাত রাখল, সান্ত্বনার স্বরে বলি ছুড়ল, তোর জন্য না, তোর ভেতরের দানবটার জন্য, যেটা তোর মা নিজ হাতে বানিয়েছে। আর হ্যাঁ, আমি তোর মেডিসিন নিয়ে এসেছি। তুই এই মাসে অনেক বেশি মেডিসিন নিয়েছিস। এত বেশি নিলে লাইফ রিস্কে চলে আসবে। আরজে নিজের চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে বসে পড়ল। ঠোঁটের কোণে ফুটে উঠল তাচ্ছিল্যের হাসি। এর মধ্যে জ্যাক আসে। বসো। ওই সময়ের গার্ডগুলোকে খুঁজে পাওয়া গিয়েছে, কিন্তু তারা বলছে তাদের কিছুই মনে নেই। আর যে ও রিজভি দুজনে উঠে চলে গেল জ্যাকের সাথে। ভেন্যুর ভিআইপি আসনগুলোতে আতিকুর রহমান বসে। আজকে উনি আর জেকে দেখে নিজেই ভীষণ ভয় পেয়েছেন। চোখে মুখে কতটা হিংস্রতা ছিল, কেমন অমানুষের মতো মেয়ে তারা চিহ্নরেই চলছে। এখানে বসে অপেক্ষা করছেন তার সেক্রেটারি সিরাজের জন্য। তাকে লাগিয়েছে কে সেই মেয়ে তা জানার জন্য, যার জন্য যে বিকিং এতটা উতলা হয়ে পড়েছেন। কিছুক্ষণের মধ্যে সিরাজ আসে, সামনে হাত দিয়ে ইশারা করে বলে ওঠে, স্যার, ওই যে কোনায় একটা ব্ল্যাক ড্রেসওয়ালা ছেলের ডানপাশে দাঁড়ানো মেয়েটাকে দেখছেন, এটাই সেই ডিজাইনার যার জন্য অর্থমন্ত্রী মার খেয়েছে। আতিকুর রহমান তীক্ষ্ণ চোখে দেখলেন সানাকে, যে ইতিমধ্যে সানিতা ও এসপির সাথে কথা বলছে। ওই ছেলেটা ওর অ্যাসিস্ট্যান্ট, চৌধুরীদের ছেলে। আর পাশে থাকা মেয়েটা খুশদিল ফারুকীর মেয়ে। এই মেয়ের সাথে কি সম্পর্ক হতে পারে যে বিকিংয়ের? পাশে বসা সিরাজ সন্দেহজনিত স্বরে বাক্য ঝাড়ে, স্যার, হতে পারে গার্লফ্রেন্ড বা বিছানার সঙ্গী। তার কথা কেটে আতিকুর রহমান বলেন, এমন হতে পারে বলে আমার মনে হয় না। কেন স্যার? কারণ জওয়ানদের সাথে আমি বিগত 12-13 বছর আছি। আমি কোনোদিনও আরজেকে কোন নারীর সংস্পর্শে যেতে দেখিনি, আর না সে এসবের ধারে কাছে ছিল। এইসব তো সোফিয়া জওয়ান সামলায়। ও তো এসব কিছু থেকে দূরেই থাকে। এখানে অন্য কোন ব্যাপার আছে, যেটা যে বিকিং সবার থেকে লুকোতে চাইছে। স্যার, যাই হোক, মেয়েটা কিন্তু একদম হেব্বি আছে। তড়িৎ গতিতে আতিকুর রহমান তাকে সতর্ক করলেন। এই তারা চিহ্ন রতে চাস নাকি? ওই আরজের জিনিসে চোখ দিলে সে ডিরেক্ট তারা চিহ্ন রেই ফেলবে। উনি সিরাজকে নিষেধ করছেন ঠিকই, কিন্তু নিজে তাকিয়ে আছেন সানার দিকে। মনে মনে বলছেন, হুড়পড়ি তো বটেই, যে বিকিং এর পছন্দ বলে কথা। সারহাদ মাত্র ভেন্যুতে এসেছে, তার ভীষণ রাগ হচ্ছে ওই আয়ানের উপর। তাকে উল্টাপাল্টা কি বলে নিয়ে গিয়েছে। নিজেকে শান্ত করার জন্য ভিআইপি আসনগুলোর দিকে যেতেই নজরে আসে আতিকুর রহমানকে, হাতে ওয়াইনের গ্লাস, ঠোঁটে বিশ্রী হাসি, আর চোখে লোলুভ দৃষ্টি। তার দৃষ্টি অনুসরণ করতেই নজরে আসে সানা। মুহূর্তে তার চোয়াল শক্ত হয়ে আসে। হাতের শিরাগুলো ফুলে উঠেছে। হাত মুষ্টিবদ্ধ করে তেড়ে যাওয়ার আগেই সাথে থাকা এজাজ তাকে আটকায়।
বসো, চারদিকে মিডিয়া ও জওয়ানদের লোক, এখানে কোন ভুল করলে ম্যামের জন্য ভালো হবে না। সারহাদ বড় বড় নিঃশ্বাস টেনে নিয়ে নিজেকে সামলে আতিকুর রহমানের সামনে গিয়ে দাঁড়ায়। আতিকুর রহমানের দৃষ্টিতে ব্যাঘাত ঘটতে তিনি চোখ তুলে তাকালেন। মুহূর্তে দৃষ্টি মিলিত হয় একজোড়া অগ্নিতারা চিহ্ন চোখের সাথে। তিনি মুখে হালকা হাসি টেনে বাক্য শুধালেন, আরে সারহাদ, কি খবর তোমার? সারহাদের সহজ সরল স্বীকারোক্তি, আপনার মৃতারা চিহ্ন তত্ত্বটা কিভাবে হলে আপনার ভালো লাগবে? একবারে নাকি ধীরে ধীরে টেনে হিচড়ে কলিজাটা বের করলে? সারহাদের এমন কথায় আতিকুর রহমান তাজ্জব বনে গেলেন। পরমুহূর্তে নিজেকে সামলে মেকি হাসি দিয়ে বলে ওঠেন, নাইস জোকস। জানো, তোমার বাবা আর দাদা অনেক বড় রাজনীতিবিদ ছিলেন। অনেক ভালো মানুষ ছিলেন তারা। ভালো না, বোকা ছিল তারা। কতগুলো কালসাপকে দুধকলা দিয়ে বড় করেছিল, যেগুলো নিজের স্বার্থের জন্য তাদের ছোবল মারতে এক সেকেন্ডও ভাবত না। তিনি একটা শুকনো ঢোক গিলে উঠে দাঁড়ালেন। কিছু না বলেই শুকনো মুখে অন্যদিকে চলে গেলেন। এখন এই ছেলের সামনে কি বলতে নাকি বেরিয়ে আসে। তিনি যাওয়ার সাথে সাথেই সারহাদ ওই দিকে ঘাড় কাত করে তাকিয়ে হঠাৎ হেসে ওঠে। ঠান্ডা, বিকৃত সেই হাসি, রুক্ষ স্বরে হিসহিসিয়ে উঠে, দ্য নাইট হ্যাজ অফার্ড মি মাই প্রে। সানা এতক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে এসপিকে সাহস জুগিয়েছে সানিতার ব্যাপারে তার মামাকে বলার জন্য। কিন্তু কিছুতেই মানাতে পারছে না এই ছেলেকে। শেষমেশ সানা সাফ সাফ বলে দিয়েছে, তুই যদি আজ না বলিস, তাহলে আমি নিজে ঘটকালি করব সানিতার জন্য। এসপির চোখ বড় বড় হয়ে যায়, কণ্ঠে একরাশ বিস্ময়। কি বলছিস কি? অবশেষে তুই ঘর শত্রু বিভীষণ হবি? সানার নির্বিকার জবাব, হা হব। বিয়ে খেতে হলে দেখতে হলে এমনটা হতেই হবে। না হলে তুই আজীবন চিরকুমার হয়ে থাকবি সালমান খানের মতো, আর আমি আজীবন বিয়ে না খেয়েই থাকবো, বিয়ে না দেখেই থাকবো। আরও অনেক হুমকির পর অবশেষে এসপি রাজি হল। খুশদিল ফারুকীর সামনে দাঁড়িয়ে সানা ও এসপি। সানা মুখে হাসি টেনে শুধালো, কেমন আছেন হরপ্পা কাটাপ্পা মামা? খুশদিল ফারুকী উৎফুল্ল চিত্তে জবাব দেন, আলহামদুলিল্লাহ। তোমার কি খবর মা? ভদ্রলোক সানাকে সানিতার মতোই আদর করেন। ছোটবেলা থেকে বড় হতে দেখেছেন তিনি। উপরওয়ালা যেমন রেখেছেন আর কি। আচ্ছা মামা, আপনাকে এসপি কিছু বলতে চায়। এসপি পিছন থেকে সামনে আসলো। ভদ্রলোক তাকে দেখে কপাল কুঁচকালেন। কঠিন কণ্ঠে প্রশ্ন ছুড়ল এসপির দিকে, তুমি এখানে কি করছো? এসপির গলা দিয়ে স্বর বের হওয়ার আগেই পাশে থাকা রমণী প্রত্যুত্তর করল, কেন মামা, ও আসবে না? আরে 100 বার আসবে, কিন্তু ওর কাজ তো পার্টির শেষে। মানে, তুমি জানো না, ও তো ঝাড়ুদারের অ্যাসিস্ট্যান্ট ঝুড়িদার। তাই ওর কাজ তো পার্টির শেষে। এসপির চোয়াল ঝুলে যাওয়ার অবস্থা, সানার চোখ মুখে বিস্ময় হা হয়ে আছে। মামা 1 মিনিট, এই বলে সানা এসপিকে একটু অন্যদিকে নিয়ে যায়, শক্ত কণ্ঠে ফিসফিসিয়ে ওঠে, তারা চিহ্ন তত্ত্বা তুই আমাকে ঝাড়ুদার বলেছিস? এসপি তড়িঘড়ি করে বলে ওঠে, আবে বানোয়াট, বানোয়াট, উনি মীর জাফরের বংশধর আর তুই ওনার কথা শুনেছিস? সত্যি? আব্বে 100তে 0% সত্যি। দুজনে আবার চলে এলো খুশদিলের সামনে। হি হি হি, মামা আপনার কোথাও ভুল হচ্ছে, ও আমার অ্যাসিস্ট্যান্ট। কি বলছো কি? এটা হতে পারে না। কেন মামা? ও এতটাও যোগ্য না যে তোমার অ্যাসিস্ট্যান্ট হবে। ও না ফ্যাশনের জানে আর না ডিজাইনের জানে। সানা খুশদিলের কণ্ঠে এসপির জন্য এমন অপমান শুনতাই ফিক করে হেসে দিল। অন্যদিকে এসপির মনে মনে রেগে ফাতারা চিহ্ন, আর তার ইচ্ছা করছে খুশদিলের নাকশি ফাটাতে কেউ তার মেয়ের জামাইকে এমন সত্যি কথা বলে অপমান করে। এই লোক তাকে ভাবেটা কি? যদি না সানি ওনার মেয়ে হতো তো এতক্ষণে উনার সম্মানের রফাদফা করে দিত। আর তার সাথে যিনি দাঁড়িয়ে, কিভাবে তার অপমানের দাঁত বের করে হাসছে। এর কানের নিচে 4টা বাজালে ভালো হতো। আচ্ছা তুমি কি বলবে তাড়াতাড়ি বলো, ওদিকে আমার ক্লায়েন্ট বসে আছে। সানা এসপির দিকে তাকালো, চোখ দিয়ে ইশারা করলো বলতে। এসপি একটা ঢোক গিলে বলতে শুরু করলো, বলছিলাম কি মা, 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 মা। ভদ্রলোক ভীষণ বিরক্ত, গম্ভীর স্বরে ধমকে উঠলেন, আমার নামে তসবি না পড়ে আল্লাহকে ডাকলে জীবনে আর একটু উন্নতি হতো। সানা খুশদিলের পেছনে থেকে তাকে হাত দিয়ে ইশারা করে বোঝাচ্ছে কি বলতে হবে। এসপি আবারও আধো আধো স্বরে বলে ওঠে, না মানে মামা, আমি আপনার মেয়ে। মেয়ে? মেয়ে? কি ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো মে 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 করছো? কি বলার তাড়াতাড়ি বল। আমি তোমার মতো আওয়ারাগিরি করি না, আমার সময়ের দাম আছে। পিছনে সানা নিজের হাতে কপাল চাপড়ায় আর মনে মনে ভাবছে, উপরওয়ালা, না এই ছেলে বলতে পারবে কেয়ামতের আগ পর্যন্ত, আর না আমার বিয়ে খাওয়া হবে।
কতটা আশা করেছিলাম আজকেই বলবে আর আমি বিয়ে খাবো দুদিন পরেই। না, আমার আর বিয়ে খাওয়া হবে না এই জীবনে। এসপি বারবার শুকনো ঢোক গিলে নিজের গলা ভিজিয়ে নিচ্ছে। চোখ বন্ধ করতে মনে পড়ছে ছোটবেলায় মামা তাকে কিরকম শাসন করত। সে আবারও বলে ওঠে, মামা আমি বি 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 শুনতাই ভদ্রলোক ধরে নিলেন নিশ্চয় বিয়ের কথা বলছে এই ছেলে। হাত উঁচিয়ে থামিয়ে দিলেন। মাথা খারাপ নাকি তোমার? সারহাদ এখনো বিয়ে করে নাই আর তোমার মনে বিয়ের ফুল ফুটছে। ওই ফুলের গোড়া দিয়ে কেটে দাও, আর না হয় আমি ওই ফুল গাছকে উপরে ফেলে দেব। আর হ্যাঁ, ওই ফুল যদি আমার মেয়ে হয় তাহলে আমি তোমার ফুলের বাগানে আতারা চিহ্ন গুনে জ্বালাবো। আমি বিয়ে বলি নাই। তাহলে? আমি বাড়ি যেতে চাই। তো তুমি বাড়ি যাও, গাড়ি যাও, আমার কি? আমি কি তোমায় আটকে রেখেছি, নাকি তুমি ভাবছো আমি তোমায় কোলে করে নিয়ে দিয়ে আসব? না মানে মামা, ছোটবেলায় তো তোমার তোতলানোর অভ্যাস ছিল না, নিশ্চিত আওয়ারাগিরি করতে করতে তোমার তোতলানোর অভ্যাস শুরু হয়ে গিয়েছে। এখন সর আমার সামনে থেকে, আমার আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। এই বলে তিনি এসপি আর সানাকে পিছনে ফেলে চলে গেলেন। অন্যদিকে সানা কিছু না বলেই এসপির পিঠে ধুম কর একটা কিল বসিয়ে দিল। তুই আর আমার সাথে একটা কথাও বলবি না? সামান্য একটা কথা বলতে পারিসনি? এটা সামান্য কথা? এটা তো সারা জীবনের প্রশ্ন। জীবনের প্রশ্ন জীবনী থেকে যাবে, তোর মুখ দিয়ে বের হবে না। এই বলে সানা সামনে চলে যায়, পিছন পিছন এসপিও আসে। আরে শোন না আর, আমার মনে হচ্ছে ওনাকে বলার থেকে তো পালিয়ে নিয়ে যাওয়া আরো ভালো। আমার ওটার জন্য সাহস আছে ভরপুর। সানিতা সাফ সাফ বলে দিয়েছে পালিয়ে কোথাও যাবে না। ওর পাপা থাকলেই ও বিয়ে করবে। তাহলে এবার কি হবে? কি আর হবে তুই এখানে বলতে পারবি না? ও পাপাকে ছাড়া বিয়ে করতে পারবে না, দুজনেই লটকে থাক। মাঝখানে আমার শুধু বিয়ে খাওয়া হবে না। ভেবেছিলাম কবজি ডুবিয়ে খাবো আমি তোর বিয়েতে। কিন্তু এখন মনে হচ্ছে লাইফও আমার স্বপ্ন পূরণ হবে না। ধুর, শুধু শুধু আমি লস প্রজেক্টে হাত দিলাম। তুই কি সত্যিই শুধু বিয়ে খাওয়ার জন্য আমাকে বলেছিলি? হ্যাঁ, তো তোর কি মনে হচ্ছে? তুই প্রমাণ করে দিলি বন্ধুই সবচেয়ে বড় শত্রু, বন্ধু মানেই সুবিধাভোগী। হ্যাঁ হ্যাঁ হয়েছে, আর বড় বড় ডায়লগও দিতে হবে না। সানা ফিরতেই ঈশানীর সাথে তার ধাক্কা লাগে। মুহূর্তে ঈশানী তার দিকে বিরক্তিসূচক দৃষ্টি ফেলে শুধালো, এই ডাইনি দেখতে পাচ্ছিস না নাকি? কালনাগিনীর বাচ্চা লালনাগিনী, তুই তোর চোখ পকেটে নিয়ে ঘুরছিস। তুই দেখতে পাচ্ছিস না, নাকি চারদিকে আদার হাসবেন্ড খুঁজছিস? আদার হাজবেন্ড মানে? পিছন থেকে এসপি এগিয়ে আসে। আবে পরশামি বলেছে রে, অন্যের স্বামী। পেস্ট্রি মনে হচ্ছে তোর লালনাগিনী পড়াশোনা করেনি, সাধারণ ইংরেজি বুঝতেই এর দাঁত ভেঙে যাচ্ছে। পড়াশোনা করবে কিভাবে? পড়াশোনার সময় তো অন্যের বয়ফ্রেন্ডর পিছনে দৌড়িয়েছে। ঈশানীর রাগে চোখ মুখ লাল হয়ে উঠল, তাকে এত বড় অপমান করেছে সে কিছু বলার জন্য মুখ খুলতেই সানা তাকে হাত উঁচিয়ে থামিয়ে দেয়। ব্যাস, কোন কথা বলবি না। এখন সর সামনে থেকে, আর হ্যাঁ, লক ইউর আইস। তাকে একটা মৃদু ধাক্কা মেরে সামনে চলে গেল। এদিকে ঈশানী ভাবুক চিত্তে বলে ওঠে, লক ইউর আইস, এখন এটার কি মানে? এসপি সানার পিছন একটু গিয়ে আবার ফিরে আসে। মানে কন্ট্রোল ইউর আইস। সে আবার চলে যায় সামনে। ঈশানী এদিকে তাজ্জব বনে গেল। এটা কি হলো তার সাথে? এই ডাইনি তাকে পদে পদে অপমান করছে। না, আর সহ্য করা যাবে না, অনেক করে নিয়েছি। এবার এটাকে এমন শিক্ষা দেবে সারা জীবন মনে রাখবে। পার্টির ঠিক সেই মুহূর্তে ভেনু যেন এক অদ্ভুত শ্বাসে থেমেছিল। ঠিক তখনই মঞ্চের দিক থেকে একটি কণ্ঠ ভেসে আসে, আয়ান মাইক্রোফোন তার হাতে, আলো ধীরে ধীরে মঞ্চের দিকে সরে আসে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ইটস টাইম ফর দ্য কাপল ডান্স। তার ঘোষণার সাথে সাথেই ভেনু সম্পূর্ণ বদলে যায়। সব আলো একসাথে উজ্জ্বল হয়ে ওঠে। ডান্স ফ্লোর ব্যস্ত হতে শুরু করে। ক্যামেরার ফ্ল্যাশ একের পর এক জ্বলে ওঠে। সঙ্গীত বদলে যায়। আলো নরম হয়ে আসে, রং বদলায় সোনালি থেকে গাঢ় নীলের দিকে। কাপলরা একে একে ডান্স ফ্লোরে নামে। দূরে দাঁড়িয়ে থাকা আরজে সানার দিক থেকে চোখ সরায় না। সানা একবার চারপাশে তাকায়। আলো, মানুষ, চোখ সব তার দিকে ফিরে আসছে ধীরে ধীরে। এসপি কিছু না ভেবেই সানিতার দিকে এগিয়ে যায়। এসপি হাত বাড়ানোর সাথে সাথেই সানিতা সাদরে গ্রহণ করে নেয়। ঈশানী এগিয়ে যায় আরজের দিকে, অন্যদিকে রিয়ানা এগিয়ে আসে সারহাদের দিকে। কিন্তু সারহাদ সবকিছু ছাড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে যায় সানার দিকে। রিয়ানা নিজের পা থামিয়ে দেয়। পিছন থেকে তার কানে আসে আয়ানের কণ্ঠ, ম্যাডাম, ক্যান আই? রিয়ানা এক মুহূর্ত ভেবে ঠোঁটে হাসি ফুটিয়ে তার হাত বাড়িয়ে দেয়। কিন্তু তার মনে চলছে তুমুল যুদ্ধ। আরজে ধীরে এগিয়ে যায় সানার দিকে। কিন্তু তার আগেই সারহাদ চলে আসে।
দূরে দাঁড়িয়ে থাকা আর যে এই দৃশ্য দেখে তার যেন পায়ের রতারা চিহ্ন তো মাথায় উঠে গিয়েছে। যেন চোখে আতারা চিহ্ন গুণ ঢেলে দিয়েছে কেউ। হাত মুষ্টি বদ্ধ করে গরম নিঃশ্বাস ছাড়ে। সারহাদ নিজের ডান হাতখানা বাড়িয়ে দেয় সানার দিকে, হালকা হাসি ঠোঁটে। সিমরন, লেট মি বি ইয়োর ডান্স পার্টনার। সানা কি করবে ভেবে উঠতে পারছে না। চারদিকে ক্যামেরা, এখন সারহাদকে ফিরিয়ে দেওয়া মানে তাকে অপমান করা, যেটা একদম ভালো দেখাবে না। তাই ভদ্রতার ভঙ্গিতে ঠোঁটে হালকা হাসি টেনে বাড়িয়ে দেয় নিজের হাতখানা সারহাদের দিকে। ঠিক তখনই আরেকটি হাত এক ঝটকায় টেনে নেয় সানার হাত। আর যে কোথা থেকে কখন কেউ টের পায়নি। মুহূর্তে সবাই হতভম্ব। সানা তো বুঝতেই পারছে নাকি থেকে কি হলো, আর এই লোক কোন আসমান থেকে নেমে এসেছে। আর যে সানার হাত এতটা শক্ত করে চেপে ধরেছে যেন নিজের সবটুকু রাগ তার হাতেই মিটাতে চাইছে। এনে দাঁড় করাই ডান্স ফ্লোরে। আরজের এক হাত সানার কোমরে শক্ত করে চেপে ধরে, আরেক হাত এখনো কবজিতে। সানা চোখ তুলতেই মিলিত হয় একজোড়া আতারা চিহ্ন গুণ ঝরা দৃষ্টির সাথে। আরজে নিজের মুখ সানার কানের কাছে ঝুঁকে নিয়ে আসে। রুক্ষ ও গম্ভীর স্বরে হিসহিসিয়ে উঠে। হাউ ডেয়ার ইউ ওয়াইফি, তোমার সাহস কিভাবে হয় আমার সামনে, আমার পার্টিতে, আমার শহরে অন্য আরেকটা পুরুষের হাত ধরার। জাস্ট রিমেম্বার, তুমি আকাশে বিচরণ করা মুক্ত পাখি। কিন্তু তোমার সেই আকাশ শুধুমাত্র আমাতেই সীমাবদ্ধ। শব্দগুলো ফিসফিস, কিন্তু তা ছুরির মতো ধারালো। ডান্স ফ্লোরে আলো ঝলমল করছে, মানুষ হাসছে, আর যে তাকে ঘুরিয়ে নেয় সঙ্গীতের তালে। ঠিক এই ঘূর্ণনের মাঝখানে সারহাদ দাঁড়িয়ে। ইতিমধ্যে তার চোখের শিরাগুলো ফুলে উঠেছে। আর যে সানাকে করা প্রতিটা স্পর্শ যেন তার বুকে ছুরি গেঁথে দিচ্ছে কেউ। তার হাতে ক্রিস্টালের ওয়াইনের গ্লাস, গাঢ় লাল তরলটা আলোয় রতারা চিহ্নতের মতো ঝিলমিল করছে। সারহাদের ভেতরটা চূর্ণ করে দেয়। আরজের দখল, সানার নির্ভীক উপস্থিতি সব মিলিয়ে তার বুকের ভেতর একটি তীব্র, অসহ্য চাপ তৈরি হয়। তার আঙুল অজান্তেই ওয়াইনের গ্লাসের চারপাশে শক্ত হয়। ক্রিস্টাল কাপে একটি সূক্ষ্ম শব্দ, তারপর ঠাস। গ্লাস ভেঙে যায় তার হাতের ভেতরেই। লাল ওয়াইন আর রতারা চিহ্ন তো একসাথে মিশে পড়ে মেঝেতে। কেউ খেয়াল করে না, সারহাদ ব্যথা অনুভব করে না। কারণ এই মুহূর্তে তার ভেতরের জ্বালা হাতের কাটা থেকেও গভীর। সে চাপ দেয় নিজের হাতেই, নিজের রাগেই। তার চোখ এখনো ডান্স ফ্লোরে। কোন কিছু না ভেবেই সে এগিয়ে যাবে এমন সময় এজাজ আসে। ফিসফিস করে কিছু একটা বলতেই তড়িৎ গতিতে ভিড়ের একপাশে দাঁড়িয়ে থাকা সোফিয়ার দিকে তাকায়, যে ইতিমধ্যে তার দিকে তাকিয়ে ত্রুর হাসি ঝুলিয়ে বিজয়ী ভঙ্গিতে হাতের গ্লাসখানা উঁচিয়ে সারহাদকে টোস্ট করে। সারহাদ তার দিকে অগণিদৃষ্টি নিক্ষেপ করে আবারও তাকায় সানার দিকে। আর যে, ইউ মেক আ বিগ মিস্টেক। এই বলেই সে তড়িঘড়ি করে এজাজের সাথে চলে যায়। এদিকে ঈশানী রাগে লাল হওয়া মুখ নিয়ে নিজের জায়গায় ফিরে যাওয়ার আগেই একটা হাত তার দিকে আসে। হেই বিউটিফুল লেডি, ক্যান আই বি ইউর পার্টনার? ঈশানী চোখ তুলে তাকাতেই নজরে আসে রিজভি। সে মুখে হাসি টেনে তার হাত বাড়িয়ে দিল। রিজভি ভাই, আপনি কখন এসেছেন? এই তো কিছুক্ষণ আগেই। অদূরে দাঁড়িয়ে থাকা রওনাক তাদের দেখে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে আবারও নিজের জায়গায় ফিরে যায়। পার্টির ভেতর তখন শব্দের স্তর জমে উঠেছে। ইলেকট্রনিক সুর, মানুষের হাসি, কাছে কাছে ঠোকাঠুকি, আলোর রং বদলাচ্ছে মুহূর্তে মুহূর্তে। তার মধ্যে সানাও যেন নিজের সকল অভিমান, রাগ দূরত্ব সবটুকু ভুলে আরজের সাথে তালে তাল মিলচ্ছে। পিছনে ভেসে আসছে, চাইলে আস্কারা পাক, বেঁচে থাকার কারণ। আজকে হাত ছাড়া যাক, ব্যস্ত তারার কারণ। লিখব তোমার হাতে আমি আমার মরণ। পার্টি শেষ মুহূর্তে এখন শুধু অপেক্ষা টেইলারের। ফ্ল্যাশের আলো একের পর এক জ্বলে উঠেছে। ভেন্যুর মাঝখানে থাকা বিশাল এলইডির স্ক্রিনে দেখানো হলো ইনফিনিটি লাভ মুভির টেইলার। শেষ হতেই করতালির আওয়াজ আসে। কিন্তু পরমুহূর্তেই গুঞ্জন শুরু হয়ে যায়। সোফিয়া জাওয়ান পিছন ফিরতেই তার চোখে আতারা চিহ্ন গুণ নেমে আসে স্ক্রিনের ভিডিও দেখে। অদূরে দাঁড়িয়ে থাকা সানার ঠোঁটে বাঁকা হাসি। চাচুমা, দ্যাটস দ্য রিয়েল সারপ্রাইজ ফর ইউ। ঢাকা শহরের বুক চিরে তেজি হাওয়ার মতো ছুটে চলছে তিনটা গাড়ি। সারহাদ ভিতরে বারবার তারা দিচ্ছে এজাজকে। গাড়ি ঢাকা সিটি হসপিটালের সামনে থামতেই সারহাদ বেপরোয়া চিত্তে বিধ্বস্ত অবস্থায় প্রবেশ করে করিডোরে। কাউন্টার থেকে খবরে নিয়ে ছুটে যায় ভিআইপি কেবিনের দিকে। দরজা ঠেলে কেবিনে প্রবেশ করতেই সামনে থাকা মানবীকে জড়িয়ে ধরে। সামনের মানবী তার পিঠে হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দেয়। ভেসে এলো নরম মমতাভরা কণ্ঠস্বর। সারহাদ, বাবা কি হয়েছে? সারহাদ কিছু না বলে তাকে ছেড়ে নিয়ে বেডে বসায়, হাঁটু গেড়ে বসে তার সামনে। মমো, তুমি কেন আমার কথা শুনতে চাইছো না? সারহাদ, বাবা দেখ আমি একদম ঠিক আছি।
ব্লাতারা চিহ্ন স্টো হয়েছে সামনের গাড়ি, আমি অনেক দূরে ছিলাম। শুধুমাত্র একটু হাতে লেগেছে। মম তুমি জানো আমি কি বলতে চাইছি। মুখ উল্টো দিকে ফিরিয়ে নিলেন রাহেলা চৌধুরী। আমি ইতালি যাব না, আমি গেলে এই দিকটাকে সামলাবে। তোর উপর অনেক চাপ পড়বে। মন প্লিজ আই উইল হ্যান্ডেল এভরিথিং। তুই বুঝতে পারছিস না। সারহাদ একটা দীর্ঘশ্বাস ছেড়ে তাকে বুঝাতে শুরু করে। অনেকক্ষণ বুঝানোর পর রাহেলা চৌধুরী যাওয়ার জন্য রাজি হয়। কিন্তু আমার একটা শর্ত আছে। তোমার সব শর্ত মঞ্জুর, বল। তুই সব কিছু বন্ধ করে দিবি, মাফ করে দেয় ওদের। যা হওয়ার হয়ে গিয়েছে, বাবা আমি আর কাউকে হারাতে চাই না। আচ্ছা আমি সবকিছু বন্ধ করে দিব, এবার তুমি প্রমিস কর তুমি যাবে। ওকে, কিন্তু আমি 1 মাস পরে চলে আসব, আর এসপির খেয়াল রাখবি। আচ্ছা ঠিক আছে। এজাজ এসে রাহেলাকে নিয়ে যায়। রাহেলা যাওয়ার সাথে সাথেই সারহাদ নিজের মুঠোফোন খানা বের করতেই চোখের সামনে ভেসে ওঠে সোফিয়ার পাঠানো মেসেজ। নেক্সট টাইম রাহেলা চৌধুরী গাড়িতে থাকবে। সারহাদ রাগে মুঠোফোন খানা চেপে ধরে দেওয়ালের দিকে ছুঁড়ে ফেলে দেয়। 2 হাতে নিজের চুল চেপে ধরে বিড়বিড় করে আওড়ালো, আম সরি মম, আমি তোমাকে দেওয়া কথা রাখতে পারবো না আর না ওদের ছাড়ব। এর মধ্যে কেবিনে প্রবেশ ঘটে ইয়ানের। বসো আপনি যেটা বলছেন সেটা হয়েছে। কথাখানা শ্রবণ হতেই সারহাদের মুখে আবারও হাসি ফুটে ওঠে। আর আমার শিকার, বসো একটু পরেই আসবে। গুড, মিসেস সোফিয়া জাওয়ান, আপনার একদম উচিত হয়নি মমকে এসবে টেনে আনা আর না আপনার ছেলের উচিত হয়েছে আমার সানামের দিকে তাকানো। গেট রেডি বয়েজ আজকে বেসবল না অন্য কিছু খেলবো। ভেন্যুর ভিতরে উচ্ছ্বাস জমতে শুরু করেছে। পার্টি শেষ মুহূর্তে, অপেক্ষা শুধু ট্রেইলারের। আলো তখনও পুরো নিভে যায়নি, ক্যামেরার ক্লিক, মাইক্রোফোনের নিঃশব্দ গুঞ্জন, কাচের গ্লাসে শেষ চুমুকের ক্ষীণ ঝংকার। আর যে ভিআইপি সারিতে বসে, কিন্তু চোখ খুঁজে চলছে কাঙ্ক্ষিত রমণীকে, ওই সময় ডান্স শেষ হওয়ার পরপরই সানা কোথাও চলে গিয়েছে। পাশেই সোফিয়া জাওয়ান বসে আছেন। মুখে প্রশান্তির ছাপ, চোখে হিসাবি নির্লিপ্ততা। তার শরীরের ভঙ্গি নিখুঁত, আর মুখে সেই চেনা ভদ্রতা, যা ক্যামেরা ভালোবাসে। তার পাশেই আতিকুর রহমান। আলী মির্জা অনেক আগেই রানাকে নিয়ে চলে গিয়েছেন। ইবন তো সেই পার্টির শুরুর দিকেই বেরিয়ে পড়েছে তার গুরুত্বপূর্ণ কল আসায়। টেকনিক্যাল টিম শেষবারের মতো সিগন্যাল চেক করে। সবুজ আলো জ্বলে ওঠে তারপর নিভে যায়। কথাবার্তা থেমে যায়। শ্বাসের শব্দ পর্যন্ত স্পষ্ট হয়ে ওঠে। এলইডি স্ক্রিনে ভেসে ওঠে ইনফিনিটি লাভ মুভির ফার্স্ট ট্রেইলার। ট্রেইলার শেষ হতেই ভেন্যুতে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নামে। তারপর তালির ঢেউ, আলো ঝলমল, ফ্ল্যাশের বৃষ্টি, কাচের গ্লাসে শেষ চুমুকের শব্দ। ঠিক তখনই আবারও এলইডি স্ক্রিনটা জ্বলে ওঠে। মিডিয়ার কাতারে গুঞ্জন ছড়িয়ে পড়ে। সোফিয়া ভ্রুকুচকে পিছনে তাকাতেই নজরে আসে। স্ক্রিনে দেখা যাচ্ছে সোফিয়ার সাথে আতিকুর রহমান ও হানিফুল ইসলাম বসে। সামনে কয়েকদিন আগে মারা যাওয়া কমিশনার, যার মৃত্যু দুর্ঘটনা বলে জানা গিয়েছে। সেই কমিশনার সোফিয়াকে বলছে, সে সোফিয়ার অবৈধ ব্যবসার ব্যাপারে সবাইকে বলে দিবে। আতিকুর রহমান তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে কিন্তু তার একটাই শর্ত, সে এই ব্যবসার 50% চায়। এটা শুনতাই সোফিয়া নিজের হাতে থাকা সেই ধারালো সিলভারের রিং খানা চোখের পলকে ঘুরে এসে কমিশনারের ঘাড়ের কাছে দিলেন এক টান, মুহূর্তে বিষাক্ত সেই আঘাতে লুটিয়ে পড়লেন মেঝেতে কমিশনার। স্ক্রিনে থাকা এই সোফিয়াকে কেউ চেনে না, চেনা হাসি নেই, চোখে কাচের মতো ঠান্ডা এক স্থিরতা। আর বাকিটা দেখার আগেই আব্বাস লাইন বন্ধ করে দেয়। ভিড়ের একদম পেছনে, আলো ছায়ার সীমান্তে দাঁড়িয়ে আছে সানা। কেউ তাকে দেখছে না, কারণ সবাই সামনে তাকিয়ে। সানার চোখে কোনো ভয় নেই, কোনো অনুশোচনা নেই, তার ঠোঁটের কোণে নিখুঁত হাসি। চাচুমা, দ্যাটস দ্য রিয়েল সারপ্রাইজ ফর ইউ। পাশে থাকা এসপির সাথে হাইফাইভ করে। সানার ফোনে কোন ব্ল্যাক হান্টার নাম্বার থেকে এই ভিডিও এসেছিল কালকে। সাথে লিখা ছিল, ইউ নো হাউ টু টার্ন ইট টু ইয়োর অ্যাডভান্টেজ। সানা আর এসপি মিলে এতক্ষণ এটাকে সেট করেছে। খুশদিল ফারুকি ডান্স শেষ হওয়ার পরপরই সানিতাকে নিয়ে চলে যান। সাথে এসপিকে ভালো মতো সতর্ক করেন, যাতে তার মেয়ের থেকে 100 ফুট দূরে থাকে। পেস্টি, পপকর্ন নিয়ে আসি বসে বসে সিনেমা দেখব। সানা হামি তুলতে তুলতে বলে, না ইয়ার, রাত 1টা বাজে আমার ভীষণ ঘুম পাচ্ছে। এখন চাচুমার মেলোড্রামা শুরু হবে, বরং কালকে টিভিতে সিনেমা দেখব, উইথ ক্যাল। আব্বে পুল মিনিং বল, উইথ কোকা কোলা এন্ড লেগ পিস। এই বলে দুজনেই চলে গেল। সানা সত্যিই কি কারো নজরে আসেনি। না হদূরে দাঁড়িয়ে থাকা আর যে ঠিকই লক্ষ্য করেছে। সে জ্যাককে চোখ দিয়ে কিছু ইশারা করতেই জ্যাক তাকে আশ্বস্ত করে সানার পিছনে বেরিয়ে যায়।
ভিডিও দেখার সাথে সাথেই সোফিয়ার চোখে তারা চিহ্ন গুণ নেমে আসে। সোফিয়া তখনও বসেছিল। বাইরে থেকে দেখলে মনে হবে সে অবিচল, অটুট। কিন্তু তার ভেতরে গোটা সাম্রাজ্য কাঁপছে। তার বুকের ভেতর রাগ জমাট বেঁধে উঠছে স্তরে স্তরে, অপমানের রাগ, নিয়ন্ত্রণ হারানোর রাগ। মনের মধ্যে চলছে অসংখ্য প্রশ্ন। কে তাকে এভাবে প্রকাশ্যে নগ্ন করল? কে তার নামকে এই আলোর নিচে এনে ফেলল? কে সাহস পেল তার মতো একজনকে প্রশ্নের মুখে দাঁড় করাতে? মুহূর্তে তার মনে পড়ে ওই সময়কার বলা সানার কথাগুলো। কিন্তু এই মেয়ে এই ভিডিও কোথাও পাবে? দূরে দাঁড়িয়ে থাকা আব্বাসকে চোখ নাড়িয়ে কিছু বলতেই সে চলে যায়। তার হাতের আঙুলগুলো একটা মুহূর্তের জন্য হাতের গ্লাসটাকে শক্ত করে ধরে, কাঁচ আর চামড়ার মাঝখানে চাপ জমে ওঠে। মনে মনে নিজেকে শক্ত করে নেয়, কারণ ভাঙা তার কাজ না, ভাঙানো তার অভ্যাস। হলের ভেতর বাতাস জমে যায়। কেউ উঠে দাঁড়ায়, কেউ হাত দিয়ে মুখ ঢেকে ফেলে, কেউ আবার অবিশ্বাসে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, যেন চোখ মিথ্যে দেখছে। কিতকাল পরি বিস্ফো তারা চিহ্ন রণ, ফ্ল্যাশ, চিৎকার। প্রেস ও মিডিয়া ফেটে পড়ে। মাইক্রোফোনগুলো যেন অস্ত্র হয়ে ওঠে। প্রশ্নগুলো গুলির মতো ছুটে আসে সোফিয়া আর যে ও আতিকুর রহমানের দিকে। ম্যাডাম সোফিয়া, এই ভিডিও কি সত্য? আপনি কি ড্রাগ ও অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত? সোফিয়া জাওয়ান, আপনি কি এই হতারা চিহ্ন তত্ত্বার সঙ্গে জড়িত? আর যে, আপনি কি জানতেন? এখানে অর্থমন্ত্রী ও শিল্পমন্ত্রীও আছে, তারাও কি যুক্ত? প্রেসের ঢেউ সামনে ধেয়ে আসে, আর যে, সোফিয়ার ও আতিকুর রহমানের দিকে। রিয়ানা আর নাতাশাকে আয়ান নিয়ে যায় আরজের কথা মতো। গার্ডরা এগোয়, কাঁধে কাঁধে ঢাল তোলে। সোফিয়া এক ধাপ সামনে আসে। তার মুখে আতঙ্ক নেই, আছে নিয়ন্ত্রণে রাখা তারা চিহ্নগুণ। মনে মনে সে জ্বলে ওঠে। কণ্ঠে একরাশ নরমত্ব মিশিয়ে বলে ওঠে, এই ভিডিও মিথ্যা, ডিপফেক, প্রযুক্তির অপব্যবহার। আমার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র। প্রেস থামে না, তারা প্রশ্ন ছুড়ে আরজের দিকে। দেখুন, আপনারা শান্ত হন। গার্ডরা প্রেসকে ধীরে ধীরে পেছনে ঠেলে দেয়। মঞ্চের আলো কমে আসে। বাইরে সাইরেনের মতো একটা অস্থিরতা জন্ম নেয়। সোফিয়া ও আতিকুরকে সেফলি নিয়ে যায় গার্ডরা। ভিআইপি করিডোরে ঢুকেই সোফিয়ার মুখ বদলে যায়। আতিকুর রহমানকে পিছনের দরজা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। একটু পরে আরজে ও রিজভি আসে। সোফিয়ার ঠোঁটে ফুটে ওঠে ত্রুর হাসি। তার হাসি দেখেই আরজে বুঝে যায় এখন কি করতে চলছে সোফিয়া। মমো, ডোন্ট ডু দ্যাট। কিন্তু সোফিয়া নিজের সিদ্ধান্তে অনড়। রণ ব্যাটা, আই হ্যাভ টু ডু ইট, এন্ড আই উইল। যে রাত নিজের সাক্ষী মুছে ফেলতে পারে, সে রাতই ইতিহাস লেখে। আর ইতিহাস সবসময় নীরবদের পক্ষে থাকে না। মমো, আমরা এটাকে অন্য উপায়ে। তার বাক্য শেষ হওয়ার আগেই সোফিয়া পিছন থেকে তার ঘাড়ে ইঞ্জেকশন পুশ করে দেয়। মুহূর্তে আরজের মুখে হিংস্রতা ফুটে ওঠে। হাতের শিরা টানটান, চোখ ইতিমধ্যে লাল হয়ে গিয়েছে। সাথে থাকা রিজভি একটা দীর্ঘশ্বাস ছাড়ে, কারণ তারপর যা হবে তা আর ভাষায় প্রকাশ করা যাবে না। রাত গভীর হয়, জেবি প্রোডাকশন হাউসের দরজাগুলো বন্ধ হয়ে যায়। চারদিকের বাতাসে ভেসে ওঠে শুধু গলা ফাটা আর্তনাদ। সানা আর এসপি জিপ নিয়ে বের হতেই মুখোমুখি হয় সোফিয়ার লোকেদের। তারা সামনে থেকে তাদের গাড়ি রুখে দাঁড়ায়। দুজনেই বিস্মিত হয়ে যায়। এসপি গাড়ি থামায়। সানা কিতকাল যেতেই বুঝতে পারে এগুলোকে সোফিয়া পাঠিয়েছে। পাশে বসা এসপি বলে ওঠে, এগুলো নিশ্চয় তোর চাচুমার চেলাপোলা। এদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে, চাচুমার মতো এগুলোও গাঞ্জাঘোর। আমি লাইফে গুন্ডা দেখি নাই, তোর চাচুমা আমার সেই স্বপ্ন পূরণ করে দিয়েছে রে। সাতারা চিহ্নলা আমিও দেখি নাই, সবগুলোকে উড়িয়ে দে। কি বলছিস, কি পাগল নাকি? সবগুলোকে উড়াবো আর পুলিশ বসে আঙুল চুষবে। আরে কিছু হবে না, উড়া, কিছুদিন ফ্রিতে ডাল ভাত খাওয়া যাবে। হ্যাঁ, আর সাথে পশ্চাৎদেশের মারগুলো ফ্রি। অন্য উপায় বল কটকটি। এসপির বাচ্চা আমার কাছে গাড়ি দেয়, আমি সবগুলোকে উড়াবো। এসপি তড়িৎ গতিতে তার দিকে তাকায়। তোর হাতে গাড়ি দেওয়ার থেকে গুন্ডার হাতে মরা আরো ভালো। সানা বিরক্তিসুখ কণ্ঠে শুধালো, আরে ওই রানভীর 4 ঘন্টা লাগিয়ে শিখিয়েছে, দেহ। আমি 48 ঘন্টায় ব্যর্থ, আর ওই যাওরা 4 ঘন্টায় সফল। কিভাবে শিখিয়েছে? এদিকে দেহ লাইভে দেখাচ্ছি কিভাবে শিখিয়েছে। সানা, আমার কথাটা তো বুঝতে চেষ্টা কর। সানার সোজা স্বীকারোক্তি, আজ পর্যন্ত বুঝেছি না। তাহলে এখন কেন বুঝবো? এসপি আরো 1 মিনিট বুঝানোর পরও সানা এক পায়ে খাড়া। অবশেষে এসপি দিয়ে দিল। সানা নিচু স্বরে গুনে, 1, 2, 3। তুই কিসের প্রস্তুতি নিচ্ছিস? তাণ্ডব লীলা চালানোর?
দেখ আমি কিন্তু হার্টের রোগী, এই নিয়ে 5বার হার্ট অ্যাটাক হয়েছে আমার, আর একবার হলে আমি শেষ। আবে ডোন্ট ওয়ারি, আজকে ওইগুলোর কিডনি অ্যাটাক হবে। তোর হাতে গাড়ি দেখলেই আমার হাত, পা, কলিজা, কিডনি সব অ্যাটাক হয়ে যায়। সানা গিয়ারে হাত রাখে, ঠোঁটে বাঁকা হাসি, পা এক্সিলেটরে। ইঞ্জিনের গর্জনে ধোয়া ওঠে চারদিকে। সামনে সোফিয়ার লোকগুলো ভ্রু কুঁচকে তাকিয়ে। তারা বুঝতে পারছে না এরা গাড়ি থেকে নামার পরিবর্তে স্টার্ট কেন দিচ্ছে। সানা সামনে থেকে বলে ওঠে, শক্ত করে সিটবেল্ট লাগা, এখন আমি বোলিং খেলবো, ওই গুন্ডাগুলো পিন আর তোর গাড়ি হচ্ছে বল। সামনে যেটা আসবে সেটাকেই ডক এ পাঠাবো। ডক মানে কি হহ? ডিরেক্ট উপরওয়ালার কাছে এই বলে হাই স্পিডে চালিয়ে দে। সামনের লোকগুলোর চোখ বড় বড় হয়ে যায়। বুঝে ওঠার আগেই তিনজনের ধাক্কা লাগে। ভিতরে এসপি চিৎকার করে ওঠে, আব্বে তুই তিনজনকে ধাক্কা মেরে দিয়েছিস। ধুর, এটাকে ধাক্কা বলে না রে, এটাকে বলে সোজা কেল্লাপাত। রাগ তোর কেল্লাপাত, তুই তিনজনকে উপরে পাঠিয়েছিস। সানা তার কথায় বাধা দিয়ে বলে ওঠে, কিসের তিনজন, ওখানে তো 4টা ছিল। না 3টা ছিল, না 4টা, তোর চোখ বাঁশ বাগানে রেখেছিস 3টাই ছিল। আচ্ছা ঠিক আছে 3টা, আরেকটাকে উড়িয়ে দিয়ে আসি। এসপি তড়িঘড়ি করে বাধা দিয়ে ওঠে, এই না, 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 আমি মানছি 10টা ছিল, না 100টা ছিল যা। এখন আমি মানি না, আমার মা, আমি তোর পায়ে ধরছি, আম জোকিং, ইয়ার। বাট আইটিআইএস। আব্বে পুল মিনিং বল, বাট আই টেক ইট সিরিয়াসলি। এসপির হাজারটা নিষেধাজ্ঞা উপেক্ষা করে সানা আবার গাড়ি ঘুরায়। সানাকে ফিরে আসতে দেখেই গুন্ডাগুলো আবারও দৌড়াতে শুরু করে। তাদের মধ্যে একজন বলে ওঠে, বসো, কে কাকে মারতে পাঠিয়েছি সেটাই তো বুঝতে পারছি না। এই মেয়েটা তো আমাদেরকে মারার পেছনে ঘুরছে। পাশ থেকে আরেকজন বলে ওঠে, বসো, আমাদের এই মেয়েকে বুঝানো উচিত, আমরা একে মারব। লেডিকে কল লাগা। তারা কল করার আগেই এসপির কালো জিপ তেজি ঘোড়ার মতো ছুটে এসে আরও দুজনকে দিল ধাক্কা। এসপি চিৎকার করে ওঠে, সানার বাচ্চা থামো। বাচ্চা হলে থেমে যাবে, বাট বাচ্চার মাথামার মুড়ে নাই। তুই থামবি নাকি আমি গাড়ি থেকে ঝাঁপ দিব। সানার সামনে গিয়ে থামে। এসপি বুকে হাত দিয়ে বড় বড় শ্বাস নেয়। সত্যি করে বল, ওই জাউরা তোকে এগুলো শিখিয়েছে আমাকে মারার জন্য, তাই না? ওই জাউরার মনে মনে এত শয়তানি, সাতারা চিহ্ন লানি যে গুলি দিয়ে না মারতে পেরে বউ লাগিয়ে দিয়েছে। এই সব ছাড়, এবার বল আমি 5টাকে উড়িয়েছি কি না? এসপি খেকিয়ে ওঠে, তুই পাগল, তোর জাউরা পাগল, তোর চাচুমা পাগল, আর সব পাগলের মধ্যে আমি বেচারা ফেসে গেছি। তুই ওদেরকে ডক এ পাঠাচ্ছিস না, আমাকে ডিজে তে পাঠাচ্ছিস। ডিজে মানে? আব্বে ডিরেক্ট জেলখানা। সানা গাড়ি নিয়ে ওই গুন্ডাগুলোকে আরো কতক্ষণ দৌড়িয়ে সামনে এগিয়ে যায়। পিছনে পড়ে থাকা গুন্ডাগুলোর মধ্যে একজন সোফিয়াকে কল করে, লেডি, এটা আপনার বৌমা না আজরাইল? ওই পাশ থেকে আসে রুক্ষ গম্ভীর স্বর। কি হয়েছে? আমাদের 5-6 জনকে উড়িয়ে দিয়েছে ওই মেয়ে। যাই হয়ে যাক, ওই মেয়ে যাতে বেঁচে না ফিরে, আমি আব্বাসকে পাঠাচ্ছি। সানা আর এসপি অনেকটা দূর যেতেই 5টা সাপ তাদের গাড়ি আটকে দাঁড়ায় সামনে। দেখ তোর চাচুমা কি পাঠিয়েছে, গাড়ি পিছনে নে। সানার গাড়ি পিছনে নেওয়ার আগেই পিছন থেকেও তাদের ঘিরে ফেলে। গাড়ি থেকে আব্বাস নেমে আসে, সাথে থাকা লোকগুলোর হাতে হকি স্টিক। তারা সবাই প্রফেশনাল। সানা আর এসপিকে ইশারা করছে গাড়ি থেকে নামতে। এসপি ও সানা দুজনে গাড়ি থেকে নেমে সামনে এগিয়ে যায়। হঠাৎ সানা পেছনে থেকে বলে ওঠে, কি করছিস কি এসপি, আমাকে সামনে যেতে দে, আমি আমার উল্টো পাল্টা কুংফু ক্যারাটি গুলো এদের উপরে এখন টায়াল মারব। চুপচাপ পিছনে দাঁড়িয়ে থাক, না হলে আমি তোকে থাপ্পড় মারব। দেখ তুই এদের সামলাতে পারবি না। একটা কথাও না বলে গিয়ে ওই জাউরাকে কল লাগা। কি দিয়ে কল দিব? কেন? মোবাইল কোথায়? ব্যাগে। ব্যাগ কোথায়? গাড়িতে। গাড়ি কোথায়? তারা চিহ্ন তোত্তা তোর পকেটে, গাড়ি পিছনে। বাহ, ভালো কাজ। শোন, আমি যা বলবো সেটাই করবি, আমি এদের ব্যস্ত রাখব, এই সুযোগে তুই পালাবি, বুঝতে পেরেছিস? না বুঝতে পারিনি, তুই কি আমাকে ভীতু মনে করেছিস? আমি এদের কেলাবো। একটা কথাও বলবি না তুই পালাবি। কেলাবো। বল, পালাবো, কেলাবো। আচ্ছা থাক তুই, সুযোগ পেলে গাড়িতে গিয়ে ওই জাউরাকে কল করবি, আজকে আমি এদের দেখাবো আমার সঠিক কুংফু ক্যারাটে। এসপি সানাকে তার পিছনে হাত দিয়ে নিয়ে আগলে দাঁড়ায়। ঘাড় কাত করে মটকা ফুটিয়ে নিজের 2 হাত মুষ্টিবদ্ধ করে নেয়। চারপাশ থেকে সোফিয়ার লোকগুলো তাদের দিকে এগিয়ে আসছে। রাতের গভীরতা চারপাশকে শুষে নিচ্ছে।
চাঁদ আকাশে একা দাঁড়িয়ে, মেঘের চাদরে ঢাকা পড়ে ধীরন্ধামিত। বাতাসে মিশে শীতলতা, সেই শীতল পরিবেশের মধ্যে এক ঘন নীরবতায় আচ্ছন্ন হয়ে আছে চৌধুরীদের পুরনো ফ্যাক্টরি, ভগ্ন স্মৃতি মিল। বাহির থেকে একদম শান্ত, দরজাগুলো তালাবদ্ধ, যেন দিকভ্রান্ত এক পৃথিবী থেকে বিচ্ছিন্ন এটি। কিন্তু ভিতরে বেজমেন্টে চলছে উত্তাল পরিস্থিতি। ভঙ্গুর শব্দ প্রতিধ্বন্দিত হচ্ছে যেন নিঃশব্দ চিৎকারের আওয়াজ। আতিকুর রহমান কে একটা শক্ত কাঠের চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। এতক্ষণ তার সামনেই বেধড়কভাবে মারতারা চিহ্ন ধর করেছে সিরাজকে কতগুলো লোক। তিনি গলা ফাটিয়ে চিৎকার করেছেন, কিন্তু সামনের যন্ত্রমানবগুলো না তার দিকে তাকিয়েছে আর না থেমেছে। প্রথমে তিনি বুঝতেই পারেননি তাকে এখানে কেন আনা হয়েছে বা কিভাবে আনা হয়েছে। তিনি যে বি প্রোডাকশন হাউস থেকে বেরিয়েছেন, তারপর গাড়িতে উঠেছেন, তারপর আর মনে নেই। ভেতরে ভয়ে তিনি বারবার কেঁপে উঠছেন। ধীরে ধীরে অন্ধকার থেকে বেরিয়ে আসে সারহাদ। ভদ্রলোক সারহাদকে দেখেই তার চোখ তাজ্জব বনে গেলেন। ভাঙা ভাঙা স্বরে বলে ওঠে, সারহাদ তুমি এখানে? সারহাদ কোন কথা বলে না, সে শুধু এগিয়ে যায়। আতিকুর রহমানের সামনে থাকা টেবিলের উপর একে একে রাখে কার্ভড স্টিল ড্যাগার, বোন হ্যান্ডেল তারা চিহ্নরি, ইন্ডাস্ট্রিয়াল কাটার, টেইলার, কাঁচি, ফাইলিং ব্লেড ও বিভিন্ন ধরনের তারা চিহ্নরি, তারা চিহ্নকু। আতিকুর রহমান এগুলো দেখেই তার চোখ বেরিয়ে আসার উপক্রম। সারহাদ খুব শান্ত স্বরে বলে, কোনটা দিয়ে শুরু করা উচিত আমাদের? এই বাক্যটা আতিকুর রহমানের ভেতরটা কাঁপিয়ে তোলে। তার গলা দিয়ে যেন একটা স্বর বের হতে চাইছে না। সারহাদ ধীরে হাঁটে ফ্যাক্টরির মেঝেতে, তার পায়ের শব্দ ঝংকার তুলে ফিরে আসে। তার চোখে এক অদ্ভুত দীপ্তি, যেন মনে হচ্ছে ভয় ও তৃপ্তির এক মিশ্রণ। আধো আধো স্বরে বলি আওড়ায় আতিকুর রহমান, এসবের মানে কি? সারহাদ ঘুরে তার পেছনের কাঁধে হাত রাখে, কানের কাছে মুখ নিয়ে হিসহিসিয়ে বলে ওঠে, ডোন্ট ওয়ারি, আমি তোকে অতীতের করা পাপের জন্য নিয়ে আসেনি, তার জন্য প্রচুর সময় ছিল। দাঁতে দাঁত খিচিয়ে আবারও বলে, তুই আমার সানামের দিকে তাকিয়েছিস, জানিস ওই সময় আমার কি ইচ্ছে করেছিল? আমি নিজ হাতে তোর রুহটা টেনে হিচড়ে বের করি। আমার 12 বছরের তপস্যার দিকে তুই নজর দিয়েছিস, এখন আমি তোর প্রতিটা অঙ্গ পতঙ্গের 12 টুকরা করব। সামনে বসে থাকা পঞ্চাশোর্ধ্ব আতিকুর রহমান বারবার কেঁপে উঠছে তার কথায়। ভয়ে তার ঘাম কবেই ছুটে গিয়েছে, এবার মনে হচ্ছে হার্ট অ্যাটাক হওয়ার পালা। দেখ, তুই যা চাইবি তাই পাবি, তুই বল কতটা। তার বাক্য সম্পূর্ণ করার আগেই সারহাদ হঠাৎই অট্টহাসিতে ফেটে পড়ে। আতিকুর রহমানের ঘাড়ে একটা ইঞ্জেকশন পুশ করতেই তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন। সারহাদ প্রথমে একটি ধারালো তারা চিহ্নরি হাতে নিয়ে সে আতিকুর রহমানের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রথমে সে তার চোখ তুলে নেয়, যার মধ্যে ছিল ভয়, বাঁচার একটু আশা। সেগুলাকে একপাশে রেখে দেয়। আতিকুর রহমান হাত পা কিছুই নাড়াতে পারছেন, তবুও সারহাদের কাছে যেন শেষবারের মতো প্রাণ ভিক্ষা চাইলেন। এবার সে শরীরের বিভিন্ন অংশ কাটা শুরু করল, প্রতিটি টুকরো যেন কেবলমাত্র একটি নৃশংস সৃষ্টিকর্তার সৃষ্টির উন্মাদনা। এ প্রান্ত থেকে অপর প্রান্তে অ্যাসিডের স্প্রে ছড়িয়ে পড়তে থাকে। জ্বলন্ত অনুভূতি ও দগ্ধ আক্রমণের মধ্যেই আতিকুর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু সামনে থাকা মানবের সেদিকে কোন খেয়াল নেই। সে নিজের কাজে ব্যস্ত। সব কাজ শেষে সারহাদ উঠে দাঁড়ালো, পিছন থেকে এগিয়ে আসে ইয়ান। সরহাদ তার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে, সানা আর এসপি কোথায়? বর্ষ, ম্যাম স্যারের সাথে বেরিয়ে পড়েছে। ইয়ানকে সারহাদ ওই সময় রেখে এসেছিল বাহিরে, সানা ও এসপির উপর নজর রাখতে। তারা বেরিয়ে পড়তেই ইয়ান নিশ্চিত মনে চলে আসে। ওকে, ক্লিন ইট, এই বলে সারহাদ বেরিয়ে পড়ে, তার মুখের অনুভূতি এমন যেন এখানে কিছুই হয়নি। 12 কি 15 জন সোফিয়ার লোকগুলোর সামনে দাঁড়িয়ে সানা আর এসপি। দুজনে হুডি পরে, তারা ওই সময় ভিডিও সেট করতেই ড্রেস চেঞ্জ করে নিয়েছিল, সব আগে থেকেই দুজনে প্ল্যান করে এসেছে। আব্বাস কানে মোবাইল তুলে গাড়ি নিয়ে চলে গেছে। সানা হাত পা দুদিকে নাড়িয়ে বলে, ইয়াহু, ইয়াহু, ইয়াহ, ডিসুম, ডিসুম। তুই এমন করছিস কেন? যাতে তারা মনে করে আমরাও প্রফেশনাল। হামবি কিছিসে কাম নেহি। আচ্ছা শোন, যেটা বলেছি সেটা মনে আছে তো? আরে আর কতবার বলবি? না ম্যাডাম, আপনার তো আবার ভুলার রোগ আছে। প্রথমে 4-5 জন তাদের দিকে এগিয়ে আসে। এসপি তাদের একের পর এক নিজের দক্ষতায় হারিয়ে দেয়। সে কাউকে সানার দিকে আসতে দিচ্ছে না, তারপরও একজন সানার দিকে এগিয়ে আসে। সানা প্রথমেই কোন দিকে না তাকিয়ে নাকে চোখে মুখে উল্টাপাল্টা একের পর এক ঘুষি মারতে থাকে, সাথে তার আজ পর্যন্ত শিখা আধুনিক ক্যারাটে তো আছেই। এই ন্যায় তারা চিহ্নলা,
আমার দিকে হাত বাড়িয়েছিস, নে আমার ডান হাতের মাসালাদার মক্কা, বাম হাতের 5 মন অলাকিল, সাথে উষ্টা ফ্রি উইথ দাবাং মার্কা থাপ্পড়, নে নে নে। লোকটা আত্মরক্ষার ও সুযোগ পায়নি, একের পর এক এদিক থেকে ওদিক থেকে মেরাই চলছে, মারের কোন বেগ ব্যালেন্স নাই। মনে হচ্ছে সামনের রমণী চোখ বন্ধ করে মেরাই চলছে। অবশেষে সে হার মেনে নিল। মাফ কইরা দেন আমারে, আমি ভালা হইয়া জামু, বাপের জন্মে আর গুন্ডাগিরি করমু না, আর আমনের মতো বেডিয়াতরে কিডন্যাপ তো দূর, আই সামনে ও আইতান্নু। সানা তার কলার টেনে ধরে, গালে আরো একটা থাপ্পড় লাগায়। আম্মা বললে ছাইরা দিমু, বল আম্মা। সামনের ব্যক্তি কাদো কাদো স্বরে বলে ওঠে। বল আম্মা, আবে শুধু আম্মা বল, শুধু আম্মা। থাপ্পড় দিয়ে আমি তোর দাঁত সাদা করে ফেলবো, অনলি আম্মা বল। অনলি আম্মা, আরে খালি আম্মা বল, খালি আম্মা। খালি আম্মা। যা তুই খালাম্মা বল, খালাম্মা, শালা, এবার যে বলতে পারলি, আম্মা বলতি গেলে শুধু তোর প্যান্ট ভিজে যায়। দূর থেকে এসপি খেকিয়ে ওঠে। সানার বাচ্চা, তুই ওকে ছাড় ব্যাটা, তো এভাবেই গেছে, অন্যগুলোকে দেখ, তোর পিছনে। ও আচ্ছা, আমি বলেই গিয়েছিলাম তুই ছাড়া আরো তোর ভাই বোন আছে। যা আজকের জন্য ক্লাস এতটুকুই। অন্য আরেকদিন দেখা হলে পুরো ক্লাস নিব, বুঝতে পেরেছিস, আর প্যাম্পাস পরে আসবি। ছেড়ে দিলে লোকটাকে এভাবে আরো 2-3 জনকে কেলানোর পর হঠাৎ এসপি একজনকে সামনে নিয়ে আসে। কটকটি একে একটা থাপ্পড় লাগা, আমি তোর স্পেশাল দাবাং মার্কা থাপ্পড় খাওয়ানোর জন্য এনেছি। সানা সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছে একটা থাপ্পড় মারার জন্য, হাতে মটকা ফুটিয়ে থাপ্পড় দিতেই লোকটা হঠাৎ নিচে পড়ে গেল, আর লেগে গেলে এসপির গালে, এসপি ঠাস করে পড়ে যায় নিচে, গালে ধরে বলে ওঠে। অবশেষে আমাকে এই দিনও দেখতে হলো, তুই আমাকে এভাবে মারতে পারলি। আরে না না, আর আমি তো একে একে মারতে চেয়েছিলাম, সাতারা চিহ্ন লাই মারার আগেই বেহুশ হয়ে পড়েছে। ইতিমধ্যেই তাদের দিকে বাকি লোকগুলো আসবে, তার আগেই সানা হাত উছিয়ে তাদের থামিয়ে দেয়, শক্ত কণ্ঠে হাত ছুড়ে। ব্যাস শস, এই মুহূর্তে আর এক কদম এগোলে, তোদের সবগুলোর পা LIS হয়ে যাবে। সবাই একসাথে বলে ওঠে, LIS মানে হহ। এসপি নিচ থেকে চিৎকার করে ওঠে। আব্বে, ল্যাগ ইন্টু স্মল, খাঁটি বাংলায়, পা ছোট হয়ে যাবে রে তোদের। হ্যাঁ ওটাই, দূরে থাক। আগে শত্রু তারপর বন্ধু। আগে বন্ধু তারপর শত্রু। হ্যাঁ, হ্যাঁ, আগে বন্ধু তারপর শত্রু। তাড়াতাড়ি সানা এসপিকে তোলে। ওহ আর একটা থাপ্পড়েই তুই পড়ে গেলি, বিয়ের পর তো বউয়ের হাতে এমন কত কেলানি খাবি উঠতে বসতে, তখন তো তুই সারাদিন নিচেই পড়ে থাকবি। শোন, আমি ওই সময় প্রস্তুত ছিলাম না। এখন প্রস্তুত আছিস, আরেকটা কানের নিচে লাগাই। আরে ওদের লাগা, এখন দেখবি আমার পাওয়ার। এই বলে এসপি হাত ক্যারাটে স্টাইলে ধরে নিনজা স্টাইলে পা নাড়াচ্ছে, সানা পাশে দাঁড়িয়ে তাকে উৎসাহ দিচ্ছে। সো গাইস, গুন্ডা এন্ড জেন্টলম্যান, আপনাদের মক্কা মারার জন্য আমার কাছে আছে গুলিস্তান কা গুলবাহার। এসপি নিজের পা থামিয়ে তড়িৎ গতিতে তার দিকে তাকায়, সানা তাড়াতাড়ি নিজের ভুল শুধরে আবারও বলে ওঠে। পাকিস্তান কা খেলোয়াড়, কটকটির বাচ্চা, আই মিন, বালি ও কা বালি, মহাখালীর বাঙালি, এবার ঠিক আছে যা, এদেরকে চুনা লাগিয়ে আয়। আর তুই কি করবি? এদের এমন জায়গায় অ্যাটাক করব না, সোজা উপরে চলে যাবে। এসপি এগিয়ে যায় তাদের দিকে। সানা নিচ থেকে একটা হকি স্টিক নিয়ে হুঙ্কার ছাড়ে সামনের লোকগুলোর দিকে। যে একবারে উপরে যেতে চাস সে এগিয়ে আয়, আই মিন যে নিজের মেইন পয়েন্ট হারাতে চাস সে এগিয়ে আয়। সানার বাক্য খানা শ্রবণ হতেই সবগুলো দাঁড়িয়ে পড়ে। আবে আর কেউ তো এগিয়ে আয়, আমি এভাবে খালি থাকলে ওই এসপির বাচ্চা আমার মজাও নিবে, তাড়াতাড়ি আয়। প্রমিস শুরু, একটা লাথি মারব। ব্যাস, খেল খতম, পায়সা হজম। কটকটি কানের নিচে বাজা। হ্যাঁ, আরেকটা অপশন আছে, সবগুলো নিজের কান উল্টে ধর, আমি কানের নিচে বাজাবো। হঠাৎই আব্বাস কোথা থেকে এসে সানার দিকে বতারা চিহ্ন এন্দুক তাক করে। এসপি এটা দেখে তার দিকে ছুটে আসার আগেই তাকে আরও 4 জন মিলে ধরে ফেলে। আব্বাস এতক্ষণ গুলি করেনি, কেননা সোফিয়া তাকে বলেছে সে নিজ হাতে সানাকে মাতারা চিহ্ন রতে চায়। কিন্তু এখন তিনি বলে দিয়েছেন তাকে এখানেই মেতারা চিহ্ন রে দিতে। আব্বাস ট্রিগার চাপার আগেই পিছন থেকে একটি গুলি এসে তার হাতে লাগে। আব্বাসের হাত থেকে বতারা চিহ্ন এন্দুক ছিটকে মাটিতে গড়াগড়ি খায়। পিছনের অন্ধকার থেকে বতারা চিহ্ন এন্দুক হাতে এগিয়ে আসে জ্যাক। সে আরও আগেই আসতো, কিন্তু সানা হঠাৎই গাড়ি কোথা থেকে কোথায় ঢুকিয়ে নিয়ে চলে এসেছে, সে হারিয়ে ফেলেছিল তাদের, যার কারণে তার আসতে একটু লেট হয়ে গিয়েছে। জ্যাককে দেখার সাথে সাথেই সোফিয়ার লোকেরা এসপিকে ছেড়ে তার দিকে বতারা চিহ্ন এন্দুক তাক করে। এসপি ছাড়া পেতেই সানার কাছে চলে আসে।
কটকটি তুই ঠিক আছিস? হ্যাঁ, হ্যাঁ, আর এটা তোর বিদেশি সান্ডাটা তাই না? চুপ কর, এটা সিরিয়াস মোমেন্ট। ও আচ্ছা, আমি বলেই গিয়েছিলাম নাও আই এম ভিডিএস। মানে মানে আই এম ভেরি ডেঞ্জারাসলি সিরিয়াস। আচ্ছা শোন না এসপি, আমার না সিরিয়াস মোমেন্টে হাসি আসছে, এখন হাসলে কি পাপ হবে? আগে ভাবতাম তুই আধা পাগল, তুই প্রমাণ করলি তুই পুরা পাগল। তাদের কথার মধ্যে ভেসে আসে একের পর এক গাড়ির ইঞ্জিনের গর্জন। সানা ও আর এসপি পিছন ফিরে তাকাতেই নজরে আসে একের পর এক 10-12টির উপর কালো সাব। গাড়ি থেকে নেমে আসে একে একে কালো পোশাকধারী অস্ত্রবাহী গার্ড। সোফিয়ার লোকগুলোর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে তারা। জ্যাক এগিয়ে যায় সানার দিকে। ম্যাম প্লিজ আপনি গাড়িতে চলুন। সানা কিছু না বলেই জ্যাকের সাথে যায়। পিছন থেকে এসপিও আসে। মুহূর্তেই জ্যাক হাত দিয়ে তাকে বাদ সাধে। ইউ লিটল বয়, ইউ কান্ট গো উইথ ম্যাম। বাক্যখানা শ্রবণ হতেই সানা ভ্রু কুচকে তার দিকে তাকায়। হাত সরিয়ে এসপির সামনে দাঁড়ায়। ইউ মিস্টার জ্যাকলিন ফার্নান্ডাজ। এসপি পেছনে থেকে ফিসফিস করে বলে। আব্বে এটা ইন্ডিয়ান নায়িকার নাম। তাহলে এটার নাম কি? অস্ট্রেলিয়ান সান্ডা। সো মিস্টার এস, ফুলকপির সাথে বাঁধাকপি যেমন ফ্রি, কাঁচামরিচের সাথে ধনে পাতা যেমন ফ্রি, শীতের সাথে ঠান্ডা যেমন ফ্রি, তেমনি সানার সাথে এসপিও ফ্রি। সানা তুই কি আমাকে অপমান করলি? আরে না রে এগুলোকে বলে এইচকেএস। হারে কিপটা এসপি। আব্বে হৃদয় কাঁপানো সম্মান। জ্যাক বিরক্তি স্বরে বলে ওঠে। ম্যাম প্লিজ, আপনারা গাড়িতে গিয়ে ঝগড়া করুন। সানা ও এসপি জ্যাকের সাথে গাড়িতে ওঠার সাথে সাথেই পিছন থেকে আওয়াজ আসে গোলাগুলির। এসপি কপালে ভাঁজ ফেলে সানার দিকে প্রশ্ন ছুড়ে। কটকটি, পিছনে কি হচ্ছে রে? ওটিপি হচ্ছে, ওয়ান টাইম পাসওয়ার্ড। আব্বে না রে, অপারেশন টর্চলাইট প্রোম্যাক্স। তাদের গাড়ি অনেক দূর এগিয়ে যায় পিছনে শুরু হয়ে যায় সোফিয়া ও আরজের লোকেদের মধ্যে তুমুল সংঘর্ষ। আরজে ব্ল্যাক স্পেসে আসে প্রায় ভোর রাতে। সারা শরীরে তার রতারা চিহ্ন তো জ্বলজ্বল করছে চোখে মুখে সেই হিংস্রতা নেই তার জায়গায় একটা ঠান্ডা স্থিরতা। অনুভূতিহীন চিত্তে ভারী ভারী কদম ফেলে চলে গেল নিজের রুমে। ঠান্ডা পানি ছেড়ে শাওয়ারের নিচে দাঁড়িয়ে পড়ল। এই হাড় কাঁপানো শীতে কনকনে ঠান্ডা পানিতে সে এক ফোঁটাও নড়ছে না। যেন তার ভেতরের সকল অনুভূতি মাতারা চিহ্ন রাগিয়েছে। হাত দিয়ে নিজের চুল ব্যাক বাস করেই পর মুহূর্তে দেওয়ালে বসিয়ে দিল পরপর কয়েকটি থাবা। হাত থেতলে অনেকটা রতারা চিহ্ন তাক্ত হয়ে পড়ে। 1 ঘন্টা পর বের হয় সে, পরনে শুধু একটা ট্রাউজার। কিন্তু এই মুহূর্তে সে আবার নিজের ওপরে কন্ট্রোল হারাচ্ছে। এটা সোফায়ার দেওয়া সেই ইনজেকশনের প্রভাব। সে নিজেই নিজের চুল চেপে ধরে বসে পড়ে। পুরো কক্ষ কেঁপে ওঠে তার চিৎকারে। আহহ, দিসফা তারা চিহ্ন কিং মনস্টার। আরও 5 মিনিট পরও যখন সে নিজেকে শান্ত করতে পারল না তখন বেরিয়ে পড়ে সানার রুমের উদ্দেশ্যে। দরজার নব ঘুরিয়ে প্রবেশ করতেই নজরে আসে সানার নিষ্পাপ ঘুমন্ত মুখখানা। নজর ঘুরাতেই আর্যের চোখে যায় সানার মেধহীন মসৃণ উদ্রে। রমণী বেখেয়ালি ভাবে এলোমেলো হয়ে ঘুমের সাগরে ডুবে। এতে তার পরনের ওভার সাইজটি শার্ট একটু উপরে চলে গিয়েছে। আর্যে না চাইতেও চোখ বার সেখানে গিয়ে আটকায়। তার গলা শুকিয়ে আসছে, মনের ভিতর নিষিদ্ধ চাওয়াগুলো উকি দিচ্ছে। বারবার শুকনো ঢোক গিলে নিজেকে সামলানোর চেষ্টা করছে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আওড়ায়। এই মেয়ের কাছে শান্ত হতে আসলাম, এ তো আমাকে আরও অশান্ত বানিয়ে দিচ্ছে। পর মুহূর্তে কিছু না ভেবেই সানার পাশে শুয়ে কমফোর্টার টেনে তাকে ঢেকে দেয়। বারবার নিজেকে বুঝাচ্ছে, সে সানার ঘুমের সুযোগ নিতে চায় না, কিন্তু মন যেন তার বিরুদ্ধে। সানার ঘাড়ে মুখ গুজে লম্বা লম্বা শ্বাস টেনে নেয় সে, কাঁচা গোলাপের সুবাস তার প্রতিটা শিরা উপশিরায় ছড়িয়ে পড়ে। আবেশী স্বরে আওড়ায়। দিন দিন তুমি আমার মেডিসিন হয়ে যাচ্ছ। পর মুহূর্তে তার গ্রীবায়, চিবুক, গালে ও অধরে চুমুতে ভরিয়ে তোলে। তার টি-শার্টের ভিতরে হাত ঢুকিয়ে তার উন্মুক্ত উদ্রে রাখে। আরজে নিজের শীতল হাতখানা রাখতেই রমণী হালকা নড়ে ওঠে, কিন্তু আরজে তাকে জড়িয়ে ধরে। কিতকাল পরই দুই কপতি আবেশে ঘুমের দেশে তলিয়ে যায়। চারদিকে ঘোর অমানিসা অন্ধকার, তার মধ্যে দুই মানব দাঁড়িয়ে, হাতে বতারা চিহ্ন এন্দুক তাক করা একে অপরের দিকে। নীল চোখের মণিগুলোর চারদিকে অদ্ভুত ঝিলিক, সামনে দাঁড়িয়ে আর যেও হাত মুষ্টিবদ্ধ। মাস্টার তার ইলেকট্রিক কণ্ঠে আওয়াজ তুলে। অবশেষে তুই আমাকে খুঁজে পেলি। তোকে খুঁজে পাওয়া কোন বড় ব্যাপার ছিল না, ব্যাস আমি সুযোগ দিচ্ছিলাম। ওকে লেটস দ্য ওল্ড গেম। তারপর দুজনের মুখে বাঁকা হাসি, দুজনেই একসাথে ট্রিগার চেপে ধরে, একটা বিকট শব্দ ছড়িয়ে পড়ে বাতাসে। ঠাস-শস। সারা শহর যখন ঘুমে নিমজ্জিত তখনই জেগে। ঢাকার সিআইডি ব্যুরো। লম্বা হলঘর, দুপাশে কাছে ঘেরা কেবিন।
ভেতরে ঝুলে থাকা সাদা আলো। হলের শেষ প্রান্তের বড় কেবিনে এসিপি তালহা আদিল বসে। ডেস্কে নথির স্তূপ, দেয়ালে মামলার বোর্ড, লাল সুতোয় যুক্ত ছবি আর নাম। তথ্যের খোঁজে কম্পিউটারের স্ক্রিনে একের পর এক ফাইল খোলা হচ্ছে, সাথে ডেটাবেস, ব্যাংকিং রেকর্ড, প্রপার্টি রেজিস্ট্রি, ভ্রমণ ইতিহাস, ফোন কল লগ। এই 2 দিনে তালহা আর জেও সারহাদের বিষয়ে অনেক রিসার্চ করেছে। দুজনের ব্যাকগ্রাউন্ড একদম ক্লিন। এতটা ক্লিন কিভাবে হতে পারে? প্রথম নাম, সারহাদ, ডিরেক্টর, বিজনেসম্যান। আন্তর্জাতিক প্রজেক্ট, গিনির সিও, কাগজে কলমে সব ঠিক। সারহাদ 12 বছর আগে তার বাবা ও দাদার অ্যাক্সিডেন্টের পর সে ইতালি চলে গিয়েছিল। কোনো পুরনো শত্রু নেই, কোনো মামলা নেই, কোনো বিতর্ক নেই, এমন মানুষ হয় না। অন্যদিকে, আর যে, একজন অভিনেতা ও গায়ক, একজন সফল ব্যবসায়ী, জেবির সিও। সবকিছু খুব পরিষ্কার, খুব নিখুঁত। কিন্তু তালহার মনে সন্দেহের দানা বাঁধে। এই নিখুঁতি অস্বাভাবিক। সে দেখে নিয়েছে চুক্তি, মুভির ডিল, ট্যাক্স ফাইল, কিন্তু কোনো ছায়া নেই। কোনো ফাঁক নেই, কোনো অতিরিক্ত লেনদেন নেই। যেন আর্যের জীবনটা একটা সাজানো কাচের ঘর, যেখানে কিছুই লুকানো হয়নি। কিন্তু আর্যের ব্যাপারে আরও 5 বছর আগে তার ক্যারিয়ার শুরুর দিকে একটা স্ক্যান্ডেল উঠেছিল। বাট সেটা পরে মিথ্যা প্রমাণিত হয়। কিন্তু তার ব্যাপারেও কোন নির্ভরযোগ্য তথ্য নেই। কোন কিছুরই তার কাছে হিসাব মিলছে না। সেই 4টা গাড়ির 2টা আর্যের। ওই সাদা টয়োটায় করে গিনির সিমরান নামের কোন কর্মচারী গিয়েছে। এখন এই সিমরানের সাথে আর্যের কি সম্পর্ক? তালহা মনে মনে ভেবে নিয়েছে কাল পরশুর মধ্যেই সে সিমরানকে এখানে ডেকে আনবে। ইতিমধ্যে সে 2 দিন ধরে ট্রাই করেছে আর্যের সাথে দেখা করার জন্য। বাট কোন অ্যাপয়েন্টমেন্টই মিলছে না। সে বুঝে গেছে, আর্যে না চাইলে সে তার সাথে দেখা করতে পারবে না। তালহা ফাইল বন্ধ করে, এক মুহূর্ত চুপ। তালহা জানে যেই মানুষগুলো এত বড় জায়গায় দাঁড়িয়ে, তাদের জীবনে কিছু না কিছু ছায়া থাকেই, কিন্তু এখানে ছায়াটাই নেই। সে দেয়ালের বোর্ডের সামনে দাঁড়ায়, একদিকে আরজে, আরেক দিকে সারহাদ। দুজনের মাঝখানে কোনো লাল সুতো নেই। তালহার কণ্ঠে নিজের কথা বেরিয়ে আসে নিচু স্বরে। এরা কেউ সাধারণ নয়, অথচ সবকিছু খুব সাধারণ। এই সাধারণতাই সবচেয়ে ভয়ঙ্কর। এখানে হয় দুজনেই হিরো, নয়তো দুজনেই মনস্টার। তালহার কেবিনের সাথে আবুর কেবিনে বসে, দিহান কখন থেকে লক্ষ্য করছে আবু মুখে মাস্ক দিয়ে বসে। সে জানে কেন মাস্ক পরেছে। দিহান ঠোঁট বাঁকিয়ে মনে মনে হাসছে। স্যার, এত গরমে আপনি মাস্ক কেন পরেছেন? আমার ঠান্ডা লাগছে তাই। তোর কোন সমস্যা? স্যার, বলছিলাম কি ভাবি না আমাকে কল করে বলেছে আপনার ব্যথা পাওয়া জায়গায় একটু মেডিসিন লাগিয়ে নিতে। আবু বড় বড় চোখ করে দিহানের দিকে তাকালো। কি, তোর ভাবি তোকে সব বলে দিয়েছে? জি স্যার। আপনি নাকি কোন মেয়ের? তার কথা কেটে আবু কাদো কাদো স্বরে বলে। তোর এমন বলে বিশ্বাস হয়? একদমই না স্যার। আবু নিজের মাস্ক খুলে ফেলল, তাতে উন্মুক্ত হয় তার মুখের বিভিন্ন জায়গায় আঘাত পাওয়া চেহারা। তার চেহারা দেখেই দিহান কোনোমতে হাসি চেপে প্রশ্ন ছুড়ে। স্যার, আপনার এই হাল ভাবি কিভাবে বানিয়েছে? আর বলিস না, আমি বলেছি আমার কোন দোষ নাই। তারপরেও একের পর এক মেয়েরাই চলছে। ভীষণ সাংঘাতিক ভাবি, বাট ভাবির বোন কিন্তু অনেক কিউট। এই একদম আমার শালির দিকে চোখ দিবি না। সাতারা চিহ্ন লা যে এই কাজটা করেছে তার উপর আমার অভিশাপ রইল। তার কোনোদিনও বিয়ে হবে না। বিয়ে হলো তার বউ কোনোদিনও থাকবে না, বউ থাকলেও পালিয়ে যাবে। আবুর অভিশাপ শুনতাই দিহান তড়িঘড়ি করে বলে ওঠে। স্যার, শুধু শুধু এভাবে কেন বলছেন? ছেলেটারও তো বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকতে পারে। করে ফেলেছে একটা ভুল আর কি। আবু ভ্রুকুটি করে তার দিকে তাকায়। কিরে, আমি ওকে বলছি, তোর কেন জ্বলছে? স্যার, যাকেই বলেন মানুষই তো। না না না, ব্যাপারটা মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়। আমার তো মনে হচ্ছে কোথাও তুই ধরা খাওয়ায়। দিহান ধরা গলায় বলে ওঠে। না মানে স্যার, ইয়ে মানে, আপনি শালি দিলে আমি জীবনও। এতটুক বলে সে সামনে তাকাতেই নজরে আসে আবু নিজের শার্টের হাতা গুটিয়ে তার দিকে তেড়ে আসছে। এটা দেখেই দিহান উল্টো দিকে লাগালো এক দৌড়। আবু হাত ছুড়ে দিহানের দিকে। দিহাইন্নার বাচ্চা, তুই দাঁড়া। আমার সংসারে আগুন লাগিয়েছিস, আমি তোর সংসার হতেই দিব না। শালি দেওয়া তো দূর, শালির নাম মুখে নিলেই আমি তোর মুখ ভেঙ্গে ফেলব। স্যার, মাফ করে দেন। জীবন থাকতে জীবন বাজি রেখে হলেও আপনার শালিকে বিয়ে করব। তুই দাঁড়া। স্যার, একেবারে বিয়েতে আপনার শালির পাশেই দাঁড়াবো। দুজনেই দৌড়ে ছুটে চলে যায় বাহিরে। চারদিকে ঘোর অমানিসা অন্ধকার, তার মধ্যে 2 মানব দাঁড়িয়ে, হাতে বতারা চিহ্ন, এন্দুক তাক করা একে অপরের দিকে।
নীল চোখের মণিগুলোর চারদিকে অদ্ভুত ঝিলিক, সামনে দাঁড়িয়ে আর যেও হাত মুষ্টিবদ্ধ। মাস্টার, তার ইলেকট্রিক কণ্ঠে আওয়াজ তুলে। অবশেষে তুই আমাকে খুঁজে পেলি। তোকে খুঁজে পাওয়া কোন বড় ব্যাপার ছিল না, ব্যাস আমি সুযোগ দিচ্ছিলাম। ওকে, লেটস দ্য ওল্ড গেম। তারপর দুজনের মুখে বাঁকা হাসি, দুজনেই একসাথে একটু ট্রিগার চেপে ধরে, একটা বিকট শব্দ ছড়িয়ে পড়ে বাতাসে। ঠাস শস। এটুকু দেখতেই হঠাৎ সানার ঘুম ভেঙে যায়। তার চোখে দুশ্চিন্তার চাপ স্পষ্ট, বড় বড় শ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করছে। অস্থির স্বরে ডেকে ওঠে, রানভীর। সে ওঠার চেষ্টা করতেই বাধা পড়ে আর্যের হাতে। রমণী ভ্রু কুচকে পাশে তাকাতেই নজরে আসে আর্যে, কেমন এক হাতে তাকে আগলে ধরে উপর হয়ে তার দিকে মুখ করে শুয়ে আছে। এতক্ষণের অস্থিরতায় সে এটা খেয়ালই করেনি যে তার পাশে কেউ আছে। তার নাকে আসে পুরুষালী ক্লোনের এক অকৃত্রিম মাস্কি সুবাস। আর্যের ঘুমন্ত মুখখানা নজরে আসতেই রমণীর অস্থিরতা কমে আসে। সে এক দৃষ্টিতে তাকিয়ে নিজের হাতখানা আর্যের মুখের দিকে নিয়ে যায়। হাত ছোঁয়াতেই বুঝতে পারে, না, এটা স্বপ্ন না সত্যি। শুকনো একটা ঢোক গিলে আওড়ায়। এত ভয়ঙ্কর স্বপ্ন কিভাবে হতে পারে? রানভীর তো এখানেই, আমি তো লাইফেও কোনোদিন স্বপ্ন দেখি না। ঘুম গেলে তো আমার খবরই থাকে না, কি হচ্ছেটা কি আমার সাথে। আবারও আর্যের মুখের দিকে তাকায়, চোখ বন্ধ করে নিজেই নিজেকে এমন অদ্ভুত কাজের জন্য সখানেক গালি দেয়। না, সে নিজের চাপা অনুভূতিগুলো কখনো কাউকে বুঝতে দিবে না। মনে মনে বলে ওঠে, আপনার করা কেয়ারিংগুলো শুধু স্বপ্ন মনে হচ্ছে, আর বাস্তবে চোখের সামনে ভাসছে শুধু অবহেলাগুলো। তারপর আবার নিজেই নিজেকে শাসন করল। ও সানা, হোয়াট ইউ ডুইং? ব্রেইনকে রিস্টার্ট মার, আর মনকে রিসেট লাগা। জাস্ট রিমেম্বার, জীবন যাবে কিন্তু ফিমেল ইগো হার্ট হবে না। আমি নোয়াবো না কারো কাছে, এতে মন যতই লাফালাফি করুক। নিজেকে আবার শক্ত খোলসে আবদ্ধ করে নেয়। বহু কসরতেও আর্যের হাতখানা সরাতে ব্যর্থ হল রমণী। দাঁত খিচিয়ে বলে ওঠে, এই লোক কোন ফার্মের পল্ট্রি খায়, কোন দোকানের চাল ডাল খায়, এবার একটাই উপায়। সে নিজের কান ধরে ঘর কাঁপিয়ে দেয় এক চিৎকার। আহহ! পাশে থাকা আর্যে রমণীর চিৎকার শুনতাই ধরপড়িয়ে ওঠে। সে কিছুক্ষণ আগেই ঘুমিয়েছিল। ব্যতিব্যস্ত স্বরে সানার গালে গলায় হাত রেখে শুধালো, হোয়াট হ্যাপেন বেবি, আর ইউ অল রাইট? সানা গাল থেকে হাত সরিয়ে শক্ত কণ্ঠে প্রশ্ন ছুড়ে, আপনার বাড়ি ঘর নাই, রোজ রোজ আমার রুমে কি? রমণীর এমন প্রশ্নে কপালে ভাঁজ পড়ে আর্যের, গম্ভীর স্বরে বলে ওঠে, তুমি কি এটা জিজ্ঞেস করার জন্য এভাবে চিৎকার করেছ? হ্যাঁ, তা নয় তো কি? হাজবেন্ড ওয়াইফ কেন একসাথে থাকে? এই বলে আর্যে আবারও হামি তোলে সানার পাশে শোয়ার আগেই সানা কমফর্টার টান দেয়। কমফর্টার সরাতেই রমণীর নজরে আসে সামনের মানবের উন্মুক্ত চওড়া বুক। মুহূর্তে সানা উল্টো দিকে ফিরে যায়। অসভ্য লোক, এই মুহূর্তে আপনি আমার রুম থেকে যাবেন। আমার তো মনে হচ্ছে আপনি LSM খেয়েছেন। আর যে মাত্র বেড থেকে নেমে দাঁড়িয়েছে, সানার কথা শুনে মনে মনে ভাবছে, এটা কোন নতুন ড্রাগস নাকি? কিন্তু সানা কিভাবে জানল সে ড্রাগস নেয়? তাই সন্দিহান গলায় বলে, LSM মানে লজ্জা শর্মের মাথা খেয়েছেন। আর যে এবার বুঝতে পারল সানা এমনটা কেন করেছে। সে আবারও বেডে উঠতে উঠতে বলে, আমার লজ্জা শর্মের মাথা তো কবেই খেয়ে নিয়েছি, এবার তোমারটা খাওয়ার পালা। সানা তার দিকে ফিরে তাকে এগিয়ে আসতে দেখে সে পায়ে ভর দিয়ে পিছিয়ে যায়। কি করছেন কি আপনি? এগিয়ে আসছেন কেন? তুমি পিছিয়ে যাচ্ছ কেন? দেখুন, আমি কিন্তু এমন চিৎকার করব না, আপনার কান ফেটে যাবে। আমি তোমার চিৎকার করার ব্যবস্থাই করছি। দিন দিন আপনার অধঃপতন দেখে আমার আপনার জন্য স্যাড ফিল হচ্ছে। কিন্তু আমার অন্য ফিল আসছে ওয়াইফি, চলো ওয়াশরুমে থাকা বাকি কাজটা সেরে নেই। সানা ধীরে ধীরে আরও পিছিয়ে গেল। দেখুন, আমার থেকে দূরে থাকুন, অসভ্য লোক। না হয় আমার অভিশাপে ঠাডা পড়বে আপনার ফিলে। তোমার অভিশাপের ঠাড়া এবার শিরায় শিরায় দৌড়াচ্ছে আমার ফিল। উপরওয়ালা জীবনেও আপনাকে ভালো করবে না। ভালো করতে হবে না, তোমাকে দেখলেই আমার খারাপ কিছু মিছু করার ইচ্ছা হয়। সানা একদম দেওয়ালের সাথে সিটিয়ে গিয়েছে। আঙ্গুল উছিয়ে বলছে, আমি কিন্তু আপনার নামে লজ্জা হরণের মামলা দেব। আর যে আরেকটু এগিয়ে এসে তার পা ধরে এক টান দিয়ে তার নিচে ফেলে দেয়, তার মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, আগে লজ্জা হরণ করে নেই, তারপর মামলা খেতে রাজি। এই বলে সানার গ্রীবায় মুখ গুজে দিল। সানা দুহাতে ঠেলে তাকে সরাতে পারছে না। আর যে নিজের মুখ ওঠাতেই সানা কোন কিছু না ভেবেই বসিয়ে দিল তার গালে এক চড়। থাপ্পড় খাওয়ার একটু পরপরই আর যে রমণীর দুই হাত মুঠোবন্দি করে মানবীর অধরে হামলা চালায়।
সানা স্থির হতেই তাকে ছেড়ে দিল, গম্ভীর স্বরে হিসহিসিয়ে বলে ওঠে, ইউ নো হোয়াট ওয়াইফি, আমি একটা রুল সেট করেছি, তুমি যতবার চর দিবে আমি ততবার চুমু খাবো তোমাকে, বল সুন্দর না প্রতিশোধটা। এবার বাকি কাজটাও সেরে নেই। সানা তপ্ত কণ্ঠে বলে ওঠে, অধিকার ফলাতে চাইছেন। এই বাক্যটা শ্রবণ হতেই আরজে হাত ছেড়ে দিল, রুক্ষ স্বরে বলে ওঠে, লিসেন ওয়াইফি, অধিকার ফলানোর হলে আমি কবেই নিজের অধিকার নিয়ে নিতাম। এটা কোন বড় ব্যাপার ছিল না আমার জন্য। জোর করা তো কাপুরুষের কাজ, আমি চেয়েছিলাম তুমি নিজ থেকে সমর্পণ করো আমার কাছে। সেটা আপনার স্বপ্নে। আরজে রমণীর ওপর থেকে উঠে দাঁড়ালো। সানার দিকে চেয়ে ঠোঁট কামড়ে হেসে বলে ওঠে, স্বপ্নে তো আমি কবেই কাজ সেরে ফেলেছি, শুধু বাস্তবে বাকি। এই বলে সে চলে গেল, পিছনে ফেলে গেল অবুঝ রমণীকে। সানা বুঝতেই তার চোখ বড় বড় হয়ে গেল, খেকিকে উঠল সে। তারা চিহ্ন তোত্তা, আমার অভিশাপ এমনভাবে লাগবে স্বপ্ন বাস্তব সব জায়গায় জীবন কালা কালা তেজপাতা হয়ে যাবে। ঘড়ির দিকে তাকাতে নজরে আসে প্রায় 9টার উপরে বেজে গেছে। আজকে তার অফিস নেই, কারণ কালকে জেবি প্রোডাকশন হাউজে মুভি নিয়ে মিটিং আর পরশু থেকে শুটিং স্টার্ট হবে। সানা হামি তুলে বাথরুমে চলে গেল। কিতকাল পর সে যখন নিচে আসে আর যে ততক্ষণে বেরিয়ে পড়েছে জাওয়ান ম্যানশনের উদ্দেশ্য। সানাকে ডেকেছিল যাওয়ার আগে, কিন্তু সে বের হয় নাই। এই লোক যেই লেভেলের ক্যারেক্টারলেস, কখন কি করে বসে। মিসেস আয়শা কবে থেকেই জাওয়ান ম্যানশনে, মেগা ও মালা কিচেনে। সানা দরজা খুলে বেরিয়ে পড়ে এসপির ফ্ল্যাটের উদ্দেশ্যে। তার সাথে মিলে চাচুমার সিনেমা দেখবে। সানা এসপির ফ্ল্যাটে প্রবেশ করতেই তার নজরে আসে এসপির ব্যথায় জর্জরিত লাল মুখখানা। কেমন বিভিন্ন জায়গা ফলে আছে। সানা তার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে, কিরে তোর মুখের মানচিত্র কে পাল্টালো? এসপি করুণ স্বরে বলে ওঠে, ওই চাইনিজ সান্ডা, সাতারা চিহ্নলা আমার দরজা ভাঙেনি কিন্তু আমার মুখ ভেঙে ফেলেছে। আমি দরজা খুলতেই আমার মুখে অ্যাট্রাক করেছে। এটা শুনতাই সানা ফিক করে হেসে দিল। নিজের হাসি আটকে কোনোমতে বলে ওঠে, সরি, সরি, আমি হাসতে চাইনি। কিন্তু তুই তো জানিস, আমার সিরিয়াস মোমেন্টে হাসি আসে। সত্যি বলছি আমার তোর চেহারা দেখে হাসি আসেনি। তোর সিরিয়াস মোমেন্টে না, আমার দুঃখে হাসি আসে। সানা হাসতে হাসতে হাত নাড়িয়ে না বুঝায়, না, আর সত্যি বলছি, তোর দুঃখে আমার আনন্দ লাগছে, আই মিন হাসি আসছে, আই মিন ফিলিং স্যাড হচ্ছে। তুই জীবনেও শোধরাবি না, আর একবার হাসলে আমি কিন্তু। তার কথা কেটে সানা বলে ওঠে, আচ্ছা আমি আর হাসব না। সে ঠোঁট কামড়ে নিজের হাসি আটকাতে না পেরে আবারও বলে, আচ্ছা তুই দাঁড়া, আমার অকাজে হাসি আসছে, আমি একটু 5 মিনিট হেসে আসি। সানা পিছিয়ে গিয়ে হা হা করে হেসে দিল। এসপিকে পুরো জোকারের মতো দেখতে লাগছে। পিছনে থাকা এসপি তার হাসির শব্দ শুনছে আর সাপের মতো ফুঁসছে। সানা 5 মিনিট পর এসে তার দিকে তাকিয়ে বলল, কিরে সাপের মতো এভাবে ফুঁসছিস কেন? ওই কালনাগিনীর থেকে পানি পড়া খেয়েছিস নাকি? তুই আমার সাথে কথাই বলবি না? আচ্ছা এসব ছাড়, টিভি অন কর। আমি চাচুমার সিনেমা দেখব। দোয়া কর ওনাকে যাতে পুলিশে নিয়ে যায়। তাহলে আমি ওনার নামের সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিব। উস্কি বাদ হাম বান যায়েঙ্গে কারোরপতি। এসপি রিমোট দিয়ে টিভি অন করে। কিন্তু কোন চ্যানেলেই এমন কোন নিউজ দেখাচ্ছে না। সব চ্যানেলেই শুধু আরজের ইনফিনিটি লাভ মুভির ট্রেইলার, এটা ওটা দেখাচ্ছে। সানার চোখ বড় বড় হয়ে গেল। কি রে, কাল এত বড় একটা কাণ্ড ঘটল, এতগুলো মিডিয়ার লোক কোন খবরই ছড়ালো না। আমি সকালেই দেখতে পেয়েছি, বাট এটা কিভাবে সম্ভব? মনে হচ্ছে তোর চাচুমা কোন কালা জাদু করেছে। ডেঞ্জারাস মহিলা তো বটেই, যা আমার কারোর প্রতি হবার স্বপ্নটাই গেল। কোথায় ভাবলাম উনি চলে গেলে আমি ওনার সম্পত্তি কেড়ে নেব। তুই কোটিপতি হলে আমাকে আমার 20 লাখ টাকা দিবি তো? কারোরপতি হলে এসব ছোট খাটো হিসাব ভুলে যাব। মানে তুই কোটিপতি হবি, কিন্তু কিপটামি যাবে না। কথাটা ইগোতে লাগলো সানার। জাব হাম একদিন কারোরপতি বানেঙ্গে, তারপর আমি হাত ছাড়া দিতেই লাখ লাখ টাকা পড়ে যাবে। ওখান থেকেই টুকিয়ে নিবি তোর লাখ পায়সা। হে হে জালদি হাম কারোরপাতি বানেঙ্গে, উস্কি বাদ মিলিয়নারি, বিলিয়নারি, ট্রিলিয়নারি, জি। এসপি তার দিকে তাকিয়ে বুঝতে পেরেছে এই মেয়ে স্বপ্নে ঢুকে গিয়েছে। তার কাঁধে মৃদু ধাক্কা দেয়। এ কারোরপতি স্বপ্নের রানী, স্বপ্ন থেকে বেরিয়ে আয়। স্বপ্নে তুই কোটিপতি, বাস্তবে তুই ফকির। আর তুই কোটিপতি হলেও আমাকে যে 1 টাকাও দিবি না আমি জানি। তুই যে লেভেলের হারে কিপটা। আচ্ছা ঠিক আছে বাবা আমি কিপটা। এখন এগুলো ছাড়, আমি এখনো ব্রেকফাস্ট করিনি। কি বানিয়েছিস তাড়াতাড়ি নিয়ে আয়। কিছু বানাইনি, তুই বল কি খাবি,
আমি ফুড পান্ডা থেকে অর্ডার দেই। না, না, আমি হাতে রান্না করা খাবার খাবো। বিশ্বাস কর, তারা হাত দিয়ে রান্না করে, পা দিয়ে না। আমি বাড়ির রান্না খাবো। আমার মা, বাড়ির রান্না স্বর্গ থেকে আসবে। আমার কিচেনে সব কাঁচা শাকসবজি। কাঁচা সবজি খেতে পারলে গিয়ে খেয়ে আয়। সানা কিছু একটা ভেবে তার মুখের হাসি চওড়া হলো। চল, আজকে আমি রান্না করব। শুনতাই এসপির চোখ বড় বড় হয়ে গেল। কি বলছিস কি? তুই করবি রান্না? অসম্ভব। তুই জীবনে কিচেনে গিয়েছিস? না তুই রান্নার জানিস? না আমি রান্নার জানি। না না, আমি আমার লাইফ প্রতিদিন আমি ডেড রিস্কে ফালাতে পারবো না। কে শুনে কার কথা? সানা চলে গেল তার কিচেন রুমে। এসপি পিছনে চিৎকার করতে করতে এলো। আর তুই আমাকে তোর পা দেয়, আমি পা ধরে মাফ চাই। আমার কিচেনকে ছেড়ে দেয়, বেচারা অবলা প্রাণী, বলতে পারবে না বলে তুই এর উপর অত্যাচার করতে পারিস না। আবে কিছু হবে না রে, এত টেনশন করছিস কেন? বেশি থেকে বেশি হলে তোর সিলিন্ডারটা ব্লাস্ট হবে আর কি। ব্লাস্টের কথা শুনতাই এসপির কলিজা মোচড় দিয়ে ওঠে। আমার কিছু হলে আমার কিচেন তোকে মাফ করবে না, আমার কবরের আগরবাতির ঘ্রাণ তোকে ঘুমাতে দিবে না। এসব বাংলা সিনেমার ডায়লগও বন্ধ কর, আর চাল নামা, এমন রান্না করব না তুই খেয়ে একদম ফিদা হয়ে যাবি। জীবন থাকলে ফিদা হব, না থাকলে সিধা উপরে যাব। এই যাওরা, তোর বউ আটকা, এই মহিলা আমার জীবন নিয়েই ক্ষান্ত হবে। এসপি শেষবারের মতো তাকে আটকানোর চেষ্টা করল। কিন্তু সানা সকল সবজি ফ্রিজ থেকে অলরেডি নামিয়ে নিয়েছে। আজ সে নাকি খিচুড়ি রান্না করবে। জীবনের প্রথম সবজির খিচুড়ি। জাওয়ান ম্যানশনে সোফিয়া জাওয়ান বসে আছেন বৃহৎ লিভিং রুমের কেন্দ্রবিন্দুতে। চামড়ার সোফার পিঠে কোমর সোজা, হাতগুলো গ্লাসের পাশে, চোখে ভরা হিসাব, মুখে ভদ্র ভঙ্গি, সামনের এলইডি স্ক্রিনে চলছে ভিডিও কনফারেন্স। এর মধ্যে প্রবেশ ঘটে আর্যের। মুখে কোনো ভয় নেই, কোনো তাড়াহুড়া নেই। আর্যের নির্ভীক চোখ দেখে সোফিয়ার মনে এক মুহূর্তের জন্য কৌতূহল ফোটে। কেন এই ছেলেটা, যে তার নিজের রক্তের সন্তান, আজ এত সাহস নিয়ে তার সামনে দাঁড়িয়ে? আর্যে কিছু না বলেই সামনের সোফাতে বসে। হাতের ভঙ্গি সোজা, চোখের ভেতর শূন্যতা নয়, শুধু দৃঢ়তা। তার চোখে আকাশের মতো স্থির দৃষ্টি। সোফিয়া ইশারা করতেই মিটিংয়ের সমাপ্তি ঘটে। আর্যের দিকে দৃষ্টি স্থাপন করে স্থির কণ্ঠে শুধালো। রণ, তুমি এখানে? আর্যে কোন ভনিতা ছাড়াই বলে ওঠে। তুমি কাল সানার পিছনে আবার লোক লাগিয়েছ, হুয়াই মম? সোফিয়ার চোখের ভেতরে আতারা চিহ্ন গুণ আরও লাফিয়ে ওঠে। ওই একটা মেয়ের জন্য আজ রণ তার কাছে কৈফিয়ত চাইতে এসেছে। তবুও মুখে ভদ্রতা, কারণ সোফিয়া জানে কখন কাকে কিভাবে বুঝাতে হয়। ব্যাটা, তুমি জানোই আমার নিয়ম। যে নিয়ম ভাঙবে, সে ফাঁস হবে। আর্যে ওঠে দাঁড়ালো। সে জানে সোফিয়া যেটা চায় সেটা সারা পৃথিবী এক করে হলেও করবে ঠিক, তাই কণ্ঠে রুক্ষতা মিশিয়ে শক্ত কণ্ঠে বলল। মমো, ডোন্ট ডেয়ার টু ডু ইট এগেইন, আই শোয়ার। তুমি আমার ওয়াইফের দিকে আরেকবার হাত বাড়ালে আমি তোমার পুরো সাম্রাজ্যের এক ফোঁটা চিহ্নও রাখব না। আর তুমি আমার পাগলামো সম্পর্কে খুব ভালো করেই জান। এন্ড আই মিন ইট। তুমি কি আমার বিরুদ্ধে যেতে চাইছো? আর্যে দরজার দিকে এগিয়ে এসে আবারও থামল। যদি বিষয়টা আমার ওয়াইফ হয়, তাহলে ধরে নাও তাই। এই বলে আর্যে বের হবে এমন সময় তার নজর আটকায় ডাইনিং স্পেসে দাঁড়িয়ে থাকা মিসেস আয়েশার দিকে। আর্যে একবার তার দিকে তাকিয়ে বাঁকা হেসে ভারী ভারী কদম ফেলে চলে গেল। আর্যে বের হতেই আব্বাস সোফিয়ার দিকে এগিয়ে আসে। তার বাম হাতের কবজি পর্যন্ত কাটা, সেখানে ব্যান্ডেজ করা, যেটা আর্যে কাল সানার দিকে বন্দুক তাক করার জন্য করেছে। লেডি, আপনি বললে। তাকে হাত উছিয়ে থামিয়ে দিল। সোফিয়া শক্ত কণ্ঠে বলে ওঠে। না, এবার আর কোন তাড়াহুড়ো নয়, এমনভাবে কাজটা করতে হবে যেন সাপও মোড়ে লাঠিও না ভাঙ্গে। কথা খানা বলেই সোফিয়ার অধরে খেলে গেলেও ত্রুর হাসির রেখা। মাথায় খেলে গেল বিকৃত আরেক খেলা। আর হ্যাঁ, ওই মাস্টারকে খুঁজে পেয়েছ? লেডি, ও খুব দুরন্তর, আমার মনে হচ্ছে ওর পিছনে কোন বড় হাত আছে। সোফিয়া নিজের হাত মুষ্টি বদ্ধ করে চিৎকার করে ওঠে। একটা বিষ্টকে ধরতে তোমাদের এতদিন লাগে? আব্বাস মাথা নিচু করে বলে। লেডি, আমাদের লোকেরা বহুবার তার পিছু নিয়েছে, কিন্তু প্রতিবার ও জঙ্গলের ভেতর গিয়ে কোথাও উধাও হয়ে যায়। প্রয়োজনে আরও লোক লাগাও। ওর চেহারা দেখেছ? না লেডি, ওর মুখে অলওয়েজ মাস্ক পরা ছিল, শুধু চোখ দেখা গিয়েছে, একজোড়া নীল চোখ। নীল চোখের কথা শুনতাই সোফিয়ার চোখে এক মুহূর্তের জন্য ভয় দেখা যায়। মনে মনে ভাবে, এটা কিভাবে সম্ভব? নীল চোখ তো একজনেরই ছিল, কিন্তু ও তো মরে গেছে তাহলে। পরমুহূর্তে নিজেকে সামলে আব্বাসের দিকে আদেশ ছুড়ে। মুসাবকে আমার রুমে ডেকে পাঠাও। এই বলে চলে গেল নিজের রুমে।
আরজে জওয়ান ম্যানশন থেকে বেরিয়ে গাড়িতে উঠতেই কাইলিন তাকে শুধালো, বসো, ওই মন্ত্রীকে হসপিটাল থেকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে। আরজে ঠোঁটের কোণে বাঁকা হাসির রেশ। ব্ল্যাক ম্যানশনে চলো। কিন্তু বসো, আজকে সন্ধ্যায় আপনার একটা কনসার্ট রয়েছে, নিউ ইয়ার উপলক্ষে। আই নো, আই ক্যান ম্যানেজ। গাড়ি চলতে শুরু করল আরজের সেই ব্ল্যাক ম্যানশনের দিকে। এসপির কিচেনের অবস্থা সম্পূর্ণ বেহাল। একটা হাঁড়ি চুলায় বসানো। চুলার আগুন এমনভাবে জ্বলছে যেন নিজেই পালাতে চাইছে। মেঝেতে ছড়ানো চাল, ডাল, সবজি সব মিলিয়ে যুদ্ধক্ষেত্র। দুজনের একজনও সবজি কাটতে পারে না, তারপরও এসপি বহু কসরতে বড়, ছোট, ত্রিকোণ, চারকোণ করে কেটেছে। সানার এক হাতে মোবাইল, অন্য হাতে খুন্তি। এসপি দাঁড়িয়ে আছে হাড়ির সামনে, চোখে এমন ভাব যেন সে নিজেও জানে না এখানে সে কেন। সে করুণ স্বরে আওড়াল, সানা, এগুলো আমাদের দ্বারা ইম্পসিবল, চল অর্ডার করে ফেলি। সিঙ্গামের মতো আমার ডিকশনারিতে ইম্পসিবলের কোন শব্দ নাই, শুরু কর। কি শুরু করব, তুই জানিস কিভাবে রান্না করে? সানা আফসোসের সহিত বলে ওঠে। ইস, মা কতবার বলতো, আয় সানা একটু রান্না শিখ। এটা শুনতাই বাবা বলতো, যেই বাড়িতে আমার একমাত্র মেয়েকে রান্না করে খেতে হবে সেই বাড়িতে আমি মেয়ে বিয়ে দিব না। ব্যাস, আমি 4 লাফ দিয়ে কিচেনের বাইরে। একটু যদি রান্না শিখে নিতাম। এজন্যই বলছি, চল আর এসব ছাড়। উহু, কোনো ছাড়াছাড়ি হবে না, এভাবেই একদিন ছোট ছোট বালিকণা থেকে মহাসাগর তৈরি হবে। ছোট ছোট বালি থেকে তো মহাদেশ তৈরি হয়। হ্যাঁ, ওই একটা হবে আর কি। সানা নিজের ভাবনায় ডুবে গেল। এই খিচুড়ি রান্না করতে করতে আমি একদিন অনেক বড় শেফ হয়ে যাব। তারপর আমার অনেকগুলো রেস্টুরেন্ট হবে। চারদিকে আমার নাম ছড়িয়ে পড়বে। সবার মুখে একটাই কথা থাকবে, দ্য গ্রেট সানা শেফ। উস্কি বাদ হাম বানেঙ্গে কারোরপতি, হামারি চারোতারাফ হোগি পায়সা, পায়সা। এসপি তার দিকে তাকিয়ে বুঝল এই মেয়ে আবার স্বপ্নে ডুবে গেছে। এ এ এই স্বপ্ন থেকে বেরিয়ে আয়, বাস্তবে উনার দ্বারা খিচুড়ি হয় না, উনি আবার শেফ হওয়ার স্বপ্ন দেখে। হবে হবে, একদিন সব হবে, তুই এখন ইউটিউবে ভিডিও লাগা। এসপি একটা দীর্ঘ শ্বাস ছেড়ে ভিডিও বের করল। এই মেয়ে যে তার কথা শুনবে না সে খুব ভালো করেই জানে। কিন্তু ভিডিও শুরু হওয়ার আগেই চলে এলো অ্যাড। দেখ, 5 মিনিটের ভিডিওতে 3 মিনিটই অ্যাড। ভীষণ বিরক্ত হলো রমণী এতে। মনে হচ্ছে আমার সিরিয়াস মোমেন্ট ইউটিউবেরও হাসি আসছে। সাতারা চিহ্ন লা, এটাকে ছাড়া আর চ্যাটজিপিটিতে লাগা। চ্যাটজিপিটি থেকে কে রান্না করে আর? আমি রান্না করে ইতিহাস গড়ব, তুই লাগা। তুই ইতিহাস গড়বি না, তুই আমার কিচেন ধ্বংস করবি। আরে জীবনে কিছু করতে হলে রিস্ক নিতে হয়। এসপি কি আর বলবে, বের করলো চ্যাটজিপিটি। হ্যালো, হ্যালো, চ্যাটজিপিটি খিচুড়ি কিভাবে রান্না করে? চ্যাটজিপিটি, প্রথমে তেল গরম করুন। সানা হাঁড়ির দিকে তাকালো, যেখানে সে ইতিমধ্যে পানি ঢেলে রেখেছে। এই হাঁড়িতে তো আমি আধা লিটার পানি ঢেলে ফেলেছি। কে বলেছে তোকে পানি ঢালতে? খিচুড়ি তো ভাতের মতোই, ভাত রান্নায় তো আগে পানি লাগে। ডোন্ট ওয়ারি, পানি আর তেল একই জিনিস, তরল ইকুয়েল তরল। এসপি আর তর্কে গেল না, যেখানে সে নিজেই জানে না। চ্যাটজিপিটি, পেঁয়াজ হালকা বাদামি করে ভাজুন। এসপি হাঁড়ির দিকে তাকিয়ে বলে ওঠে, তোর পেঁয়াজ তো সাদা হয়ে ভাসছে পানির উপর। আব্বে নাথিং ওয়ারি, ভাব এটা চাইনিজ খিচুড়ি যেখানে সব সাদা সাদা। দেখ, তোর খিচুড়ি কিন্তু তুইই খাবি। কেন? এগুলোর চেহারা দেখেই আমার ভয় লাগছে ভাই। তুই খাবি না, তোর মুখ খাবে। এভাবে 20 কি 25 মিনিট ধরে রান্না করল সানা, আর তাকে ডিরেকশন দিচ্ছে চ্যাটজিপিটি। এসপি কিতকাল পরে খুন্তি দিয়ে নেড়ে দেখল। সানা, এগুলো কি? চাল কাঁচা, ডাল গলে গেছে, আর সবজি এমন, যেন আত্মহত্যা করেছে। মরতে দেরি হবে দেখে আত্মহত্যা করেছে, এখন তুই লবণ দেখ। এসপি না চাইতেও একটু মুখে দিল। দেওয়া মাত্রই থুথু করে ফেলে দিল। কটকটির বাচ্চা, আমি চ্যালেঞ্জ দিলাম, যে 1 চামচ খাবে সে নিশ্চিত উপরে চলে যাবে। কেন? বেশি টেস্টি হয়েছে। তোর মাথা, মনে তো হচ্ছে লবণের পুরো ফ্যাক্টরি ঢেলে দিয়েছিস। বেশি হয়ে গিয়েছে, তোর দোষ। তুই এখানে লবণের বক্স কেন রেখেছিস? এজন্য তো আমি 3 বার দিয়েছি। আচ্ছা, নো টেনশন, চিনি নিয়ে আয়, দিলে ব্যালেন্স হয়ে যাবে। খিচুড়িতে চিনি কে দেয় আর? আমি দেই, যা নিয়ে আয়। এসপি নিয়ে আসল। সানা আরও 5 মিনিট নানারকম মশলা দিল, হাতের কাছে যেটা পাচ্ছে সেটা আর কি। এসপি আবারও এসে দেখল, কিছু সবজি কাঁচা, কিছু একদম বর্তা, চাল তো কথাই নেই। কিরে, তোর এগুলো খিচুড়ি তো দূর, খিচুড়ির ও তো হয় নাই। সানাও দেখল না হেসপি সত্যি বলছে, সে নাকের পাটাতন ফুলিয়ে বলল,
সাতারা চিহ্ন লা এই চ্যাটজিপিটি 1 নাম্বারের ফেক, স্বর্গালি দিয়ে আসি, এই চ্যাটজিপিটির বাচ্চা তুই কোন ধর্মের? আমি কোন ধর্মের নই, আমি কৃত্রিম। ব্যাস, 1 মিনিটের জন্য ধর, তুই ইসলাম ধর্মের, একদম সাচ্চা দিলকা মুসলমান। ঠিক আছে, 1 মিনিটের জন্য ধরে নিচ্ছি আমি মুসলিম। হ্যাঁ, ঠিক আছে, এবার শোন, আল্লাহর গজব পড়বে তোর উপর, তুই আমার খিচুড়ির সাথে যা করেছিস, আমি ছিলাম মাচুম যে তোর কথা শুনেছি, আর তোর পেটে পেটে এত শয়তানি। দেখুন আপনার কোথাও ভুল, তুই আমার সাথে কথাই বলবি না, এসপি এটাকে ওভেনে ঢোকা। 2 মিনিটে কুক হয়ে যাবে। এসপি সন্দেহজনিত স্বরে বলল। আরে খিচুড়ি ওভেনে দেয় না নিশ্চয়ই। তুই জানিস, আমি জানি না, কিন্তু আমি এতটুকু বলতে পারি যে, এগুলো ওভেনে দেয় না। ওভেনে তো শুধু কেক হয়, এছাড়া আর কিছু হয় নাকি? ওভেনে সব হয়। ওভেনের OBEN মানে কি? কি? সানা শতভাগ আত্মবিশ্বাসের সাথে বলে। অল কুক ইন দেয়ার। আমি এত কিছু জানি না, আমার ওভেনের কিছু হলে, আমি কিন্তু এটা তোর জামাইয়ের থেকে নিব। এসপির হাজারটা নিষেধ উপেক্ষা করে সানা খিচুড়ির গরম পাতিল চামচ সহ ওভেনে ঢুকিয়ে দিল। ওভেনের হিট একদম হাই, 2 মিনিট না যেতেই এসপি বলে। সানা নামিয়ে নে এটা। আরে কেক হতে 2 মিনিট লাগে কিন্তু এটা তো খিচুড়ি, এটা হতে 10 মিনিট লাগবে, আর এই সময়ে দেখি তোর কি কি স্ন্যাক্স আছে, এগুলো টেস্ট করে দেখি। সানা আর এসপি বিস্কিটের ডিব্বা হাতে। কটকটি আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। কি, তুই না তোর হাতে 1 কাপ চা বানিয়ে খাওয়াবি তোর চাচুমাকে? ব্যাস উনি ইন্তেকাল পরোটা খেয়ে সোজা উপরওয়ালার শরণে। কিছু করতে হবে না তোকে। আরে হ্যাঁ সত্যি বলেছিস, তারপর সব সম্পত্তি আমার তাই না? তারপর আমি নিশ্চিত কোটিপতি হয়ে যাব। তাদের কথার মধ্যেই ঘর কাঁপিয়ে একটা বৃহৎ শব্দ হলো। ঠাসশস। দুজনেই ছিটকে দূরে সরে গেল, এসপি সামনের দিকে তাকিয়ে তার মুখ হা হয়ে গেল, সব খিচুড়ি ছড়িয়ে ছিটিয়ে তার পুরো কিচেন রুম জুড়ে। দেখে মনে হচ্ছে কোন ময়লার ডাস্টবিন। চোখ বিস্ময় বেরিয়ে আসার উপক্রম, সাপের মতো ফুঁসে সানার দিকে তাকালে, গলা ফাটিয়ে চিৎকার করে ওঠল। সানার বাচ্চা আমি বলেছিলাম, আমি জানতাম এমন হবে, আমি জানতাম। সানা কচু মাচু হয় বলে। নেক্সট টাইম আর কি? তুই আরো নেক্সট টাইমের কথাও বলছিস। ইয়ে মানে বলছিলাম কি? তুই কিছুই বলবি না, এখন আমি জাউরাকে সব বলবো, কেমন ঘাড়ত্তারা বউ বিয়ে করেছে। সানার ওভেন ব্লাস্ট হওয়ার পরপরই এসপি কোন দিকে না তাকিয়ে সানার মোবাইলটা নিয়ে আরজেকে কল লাগালো। তাৎক্ষণিক ফোন রিসিভ হলো। ওই পাশ থেকে ভেসে এলো পুরুষালী কণ্ঠস্বর। হ্যালো ওয়াইফি, আমাকে মিস করছিলে বুঝি? তার কণ্ঠস্বরের বিপরীতে এপাশ থেকে গেল এসপির কর্কশ শব্দ। জাওরা তোর ওয়াইফি, এখানে আমাকে বরবাদ করতে ব্যস্ত। এসপির গলা শুনতাই আরজে কান থেকে ফোন নামিয়ে নাম্বার আবার দেখল। না, এটা তো সানারি নাম্বার। মুহূর্তে তার মাথায় রাগ চড়ে গেল। এই মেয়ে আবারও গিয়েছে ওইখানে। ফোন কানে তোলে রুক্ষ স্বরে বলে ওঠে। তুই আমার বউয়ের ফোনে কি করছিস? কোথাও তুই ওর মোবাইল চুরি করিসনি তো? চুরি? ওই সব তোর বউয়ের দ্বারা সম্ভব, তোর বউ আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। আর যে নিজেকে যথেষ্ট সংবরণ করে শুধালো। কোথায় ও? তুই তাড়াতাড়ি আয়, তোর বউ আমার ওভেন ব্লাস্ট করেছে। 12 ভাতারির বাচ্চা, আমি 1 মিনিটে আসছি, আমার বউয়ের যদি কিছু হয় আমি তোকে নিউক্লিয়ার বোমা দিয়ে ব্লাস্ট করব। এসপি কলকাতার 20 মিনিটের মাথায় এলোমেলো চিত্তে প্রবেশ করে আরজে তার ফ্ল্যাটে। সে ব্লাস্টের কথা শুনে ব্ল্যাক ম্যানশনের সামনে থেকেই 50 মিনিটের রাস্তা 20 মিনিটে চলে এসেছে। গাড়ি যে কতটা হাই স্পিডে চালিয়েছে সে নিজেই জানে না। প্রথমেই ডাইনিং টেবিলের ওপরে বসা এসপিকে কলার ধরে একটানে নামিয়ে নিয়ে আসলো। নিজের দন্ত পার্টি পিষে বলে উঠে। আমার বউ কোথায়? তোকে এতবার বলার পরও তুই কোন সাহসে ওকে নিয়ে এলি? এখন যদি আমি তোর কলিজাটা একটানে ছিঁড়ে ফেলি তাহলে? আরজের কথা কেটে এসপি আরজের হাত ছুটাতে ছুটাতে বলে ওঠে। সাতারা চিহ্ন লাজাওরা ছাড় আমায়, তুই তোর বউকে বল না। আমাকে বলছিস কেন? বউয়ের সামনে তো ভেজা বিড়াল হয়ে আছিস, আমার সামনে কেন সিংহ সাজতে এসেছিস? তাদের কথোপকথনের মধ্যেই পেছনে থেকে ভেসে এলো মেয়েলি কণ্ঠস্বর। রানভীর কি করছেন কি? ওকে ছাড়েন। রমণীর এমন কথায় আরজের রাগ আরও 1 ধাপ বেড়ে গেল। তুমি কি ওর সাইড নিচ্ছ? কি আজব! আপনি ওর কলার এভাবে ধরে আছেন কেন? আপনি ওকে ছাড়বেন এই মুহূর্তে। আরজে কথা বাড়ালো না, ঝাড়া মেরে ছেড়ে দিল এসপিকে। তারপর রমণীকে একটানে কোলে নিয়ে বেরিয়ে পড়ল এসপির ফ্ল্যাট থেকে। তারা বেরোতেই এসপি নিজের কলার ঠিক করতে করতে বলে ওঠে। আজ একটা বউ নাই বলে, শালা আমি একবার বিয়ে করে নেই, তারপর আমিও এভাবে বউ কোলে নিয়ে ঘুরব।
আরজে ফ্ল্যাটে এসে সানাকে তার রুমে নামিয়ে চেপে ধরল দরজার সাথে। রুক্ষ স্বরে হিসহিসিয়ে উঠল। তোমার সাহস কিভাবে হলো আমার এত নিষেধাজ্ঞা উপেক্ষা করে ওই ছেলেটার ধারে কাছে যাওয়ার? সানা তাকে নিজের দুহাতে সর্বশক্তি দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তার থেকে দ্বিগুণ তেজ নিয়ে বলে ওঠল, আপনি আমাকে এগুলো বলার কে? আর আমার সাথে গলা উঁচিয়ে কথা বলার একদম সাহস দেখাবেন না। দমে গেল আরজে, নিজের রাগটাকে ভিতরে সংবরণ করে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। সানার সাথে সে রাগ করে পারবে না। তাকে নরমভাবে বুঝাতে হবে। ওয়াইফি লিসেন, আমি চাই না তুমি ওই ছেলেটার ধারে কাছে যাও। আর আমি আপনার কথা কেন শুনব? বিকজ আম ইয়োর হাজবেন্ড, ইডিয়েট, বুঝতে পেরেছ? সানা বুকে হাত আড়াআড়ি ভাবে বেঁধে বলল। ভ্রু কুঁচকে তার দিকে তাকালো। হুম, বুঝতে পারছি। কোথাও আপনি এসপিকে নিয়ে জেলাস ফিল করছেন না তো? সানার বাক্য খানা শ্রবণ হতেই আরজে শব্দ করে হেসে দিল। জেলাস, এসব ওয়ার্ড আমার ডিকশনারিতে নাই। আচ্ছা, তাহলে আমি এসপির ফ্ল্যাট থেকে ঘুরে আসছি। এই বলে সে বের হওয়ার আগেই আরজে আকস্মিক পিছন থেকে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। রমণীর পিঠ ঠেকল তার চওড়া বুকে। তার চুলে মুখ গুজে বড় বড় শ্বাস টেনে নিয়ে শান্ত স্বরে আওড়ায়, অল রাইট, আই অ্যাকসেপ্ট। আরজের কথা খানা শুনতাই সানার ঠোঁটে মৃদু হাসির রেখা ধরা দিল। আচ্ছা, ছাড়েন এখন। আরজে তাকে ছাড়ল না, ওভাবে থেকেই বলল, সন্ধ্যায় আমার কনসার্ট, তুমি আমার সাথে যাবে। আমি কেন আপনার সাথে যাব? রমণীর কথায় আরজে মনে মনে ভাবছে, কারণ তোমাকে এখানে রেখে গেলে তুমি আবার ওই বারোভাতারির ফ্ল্যাটে চলে যাবে, কিন্তু মুখে ফোটে অন্য কথা। দেখতে যাবে। সানা এক মুহূর্ত ভেবে হ্যাঁ বলে দিল, এমনিতেই সে বাড়িতে বসে কী বা করবে। আপনি জওয়ান ম্যানশন থেকে এসেছেন, তাহলে আয়শা খালা কোথায়? আরজে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে তাকে নিজের দিকে ফিরিয়ে সানার মসৃণ গালে নিজের খসখসে হাতখানা রেখে স্থির কণ্ঠে শুধাল, লিসেন ওয়াইফি, তুমি মুখোশধারী মানুষগুলোকে বিশ্বাস বেশি করে ফেলেছ, যারা সব সময় তোমার ক্ষতি করতে ব্যস্ত ছিল। বুঝল না রমণী তার কথার অর্থ, কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করে, মানে? মানে মিসেস আয়শা আর আসবেন না এখানে? কেন? এসব বাদ দাও, তুমি ওই বারোভাতারির ধারে কাছেও থাকবে না। আর হ্যাঁ, কনসার্টে তুমি আমার সাথে যাবে। জেবি প্রোডাকশন হাউসের সামনে একের পর এক বিলাসবহুল গাড়ি এসে থামছে। আজকে ড্রিম অব লিবার্টি মুভি নিয়ে সকলের একসাথে মিটিং রয়েছে। মিটিং রুমে উপস্থিত হল রিয়ানা, ইবন মির্জা, ঈশানী, সারহাদ ও সকল টিম মেম্বারদের হেডরা, অপেক্ষা আরজে ও সানার। কিন্তু সকলের চোখ বিস্মিত হল যখন সানাকে আরজের সাথে প্রবেশ করতে দেখল। তার মধ্যে দুই জোড়া চোখ জ্বলে ওঠল।